এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। গ্রীষ্মের দুপুর, সূর্য মাথার উপর থেকে প্রচণ্ড তাপ দিচ্ছে। এই গরমে কিছুই করা যায় না। নিজের কাছে কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। কলেজ ক্যাম্পাসের বড় কৃষ্ণচূড়া গাছের তলায় বসে আছে নুসরাত, মিম, জান্নাত, রিয়া। সবার হাতে রয়েছে একটা করে আইসক্রিম। এক একজনের বেস্টু, কেউ কাউকে ছাড়া কিছু বুঝে না। নুসরাত বলতে গেলে এই কলেজের সবার ক্রাশ। দেখতে কোনো দিক দিয়ে কম না। শ্যামলা শরীরের গঠন, গোলগাল মুখ, হাসি দিলে গালের দুই পাশে টোল পড়ে, চোখ জোড়া হালকা নীলাভ। কোনো ছেলে প্রথম দেখাতেই রাতের ঘুম হারাম হয়ে যাবে। নুসরাতের বাবা শহরের বড় একজন বিজনেসম্যান, বেশ নামডাক আছে শহরে তার বাবার। নুসরাত খুব দুষ্টু প্রকৃতির মেয়ে, বড়লোকের আদরের সন্তান, একটু পাঁচই তো হবেই। সবাই গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছিল। মাঝ থেকে মিম বলে উঠে, আজকে কলেজের ইকোনমিক্সের নতুন স্যার আসছে, এই সম্বন্ধে কারো কোনো খেয়াল আছে? হঠাৎ মিমের এমন কথা শুনে সবাই মিমের দিকে সরু চোখে তাকায়। সবাই এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে মিম অন্য গ্রহ থেকে পালিয়ে এসেছে। আরে জানি জানি, এই কলেজের সবগুলো স্যার বুড়া বুড়া, সবার বিয়ে হয়ে গেছে। একটা ইয়াং স্যার আনলেই তো হয়। কেন রে, ইয়াং স্যার আসলে আবার অন্যভাবে পড়া বুঝাবে নাকি? পড়া তো একটাই নাকি? আরে ধুর, তুই কিছু বুঝিসই না। আমি বলছি যদি একটা ইয়াং স্যার থাকতো তাহলে একটা প্রেম করা যেত। কি, তুই স্যারের সাথে প্রেম করতি? এত অবাক হওয়ার কি আছে? স্যারের সাথে প্রেম করলে কি কোনো সমস্যা হবে নাকি? আমাদের আরো বেশি ভালো হবে, পরীক্ষায় ভালো নাম্বার পাবো। নুসরাত, তুই যেভাবে বলছিস সেটা কিন্তু বাস্তবে সম্ভবই না। আর সবচেয়ে বড় কথা হলো এই কলেজে কখনো ইয়াং স্যার আসবে না। এটাই আমাদের দুর্ভাগ্য। এটা এমন একটা কলেজ, কি আর বলবো নিজের কলেজের নামে। থাক, আর কিছু বলতে হবে না। গেটের দিকে তাকিয়ে দেখ, কে যেন গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে। জান্নাতের কথা শুনে সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। ব্ল্যাক কালারের একটা দামি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করে সবাই বলাবলি করছে, এত দামি গাড়ি নিয়ে কে কলেজে আসলো? নিশ্চয়ই কোনো ক্ষমতাশালী ব্যক্তি হবে। সবাই প্রহর গুনছে কখন গাড়ি থেকে লোকটা নামবে। অবশেষে গাড়ি থেকে একটা সুদর্শন যুবক নামে। লম্বায় 6 ফুট 3 ইঞ্চি হবে, মাথায় এক বোঝা সিল্কের চুল, নিউ হেয়ার স্টাইলে, চোখে কালো স্টাইলিশ চশমা, গোলাপি রঙের ঠোঁট জোড়া, মুখে ক্লিন শেপ দেয়া, পরনে তার সাদা শার্ট কালো প্যান্টের সাথে ইন করা। কলেজের সব মেয়েরা তো ছেলেটাকে দেখে অবাক হয়ে গেছে। ছেলেটার গায়ের রংটা একেবারে ফর্সা। সবাই বলা বলি করছে ছেলেটা কত হ্যান্ডসাম, কিউট, হট। কিন্তু সেদিকে নুসরাতের কোনো খেয়ালই নেই, এক মনে বসে বসে আইসক্রিম খাচ্ছে। নুসরাত, দেখছিস ছেলেটা কত কিউট? এমন একটা ছেলে যদি আমার বয়ফ্রেন্ড থাকতো তাহলে সারাদিন শুধু ওকে দেখেই যেতাম। মিমের কথা নুসরাতের কাছে কেমন যেন বিরক্ত বিরক্ত লাগছে। একটা ছেলেকে নিয়ে এভাবে পড়ে থাকলে হবে? দুনিয়ায় মনে হয় না আর এমন ছেলে খুঁজে পাওয়া যাবে। কি শুরু করেছিস তোরা? কতক্ষণ ধরে একটা ছেলেকে নিয়ে সবাই এমন করছিস কেন? পৃথিবীতে কি এটাই একমাত্র ছেলে? আরো আছে। আমার আর কোনো ছেলে চাই না, এটা হলেই যথেষ্ট। এখন সামনে সুদর্শন ছেলে থাকতে পৃথিবী ঘুরতে হবে কেন? এবার থাম তোরা, কলেজের সময় হয়ে এসেছে। তাড়াতাড়ি চল, ক্লাসে যাই। নুসরাতের কথা শুনে সবাই বিরক্ত বোধ করে। কত সুন্দর করে বসে বসে মজার আড্ডা দিচ্ছিল, কিন্তু এই ক্লাসের যন্ত্রণায় তার হলো না। একদিন ক্লাস না করলে কি আর এমন হবে ভেবে পায় না কেউ। এখনো ক্লাসে স্যার আসেনি। নুসরাত সবসময় সামনের বেঞ্চে বসে। পড়াশোনা নিয়ে সে একটু সিরিয়াস। মজার সময় মজা, লেখাপড়ার সময় লেখাপড়া। এখনো স্যার আসেনি, আরো কিছুক্ষণ বসে আড্ডা দিলে কতই না ভালো হতো। এই নুসরাতের জন্য আসতে হয়েছে। আরো কিছুক্ষণ বসে থাকতাম, আর তোরা সবাই সেই অচেনা ছেলেটার বিষয়ে কথা বলে আমাকে পাগল করে দিতি। ছেলেটার সম্পর্কে আর কিছু বলতাম না, তুই আমাদের সাথে বসে আড্ডা দিলেই দেখতি। জানা আছে তোদের সম্পর্কে, তোদের এক একটাকে আমি খুব ভালো করেই চেনা আছে আমার। তবে নুসরাত, তুই আর যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু সেই লেভেলের কিউট ছিল। ফরেনার ফরেনার একটা ভাব আছে। ওই ছেলেটার সম্পর্কে আমার কাছে যদি আরেকটা কথা বলিস তাহলে কিন্তু ভালো হবে না। এই নুসরাত,
আমি তখন থেকে একটা ব্যাপার লক্ষ্য করছি, তুই ছেলেটার কথা শুনে এমন রেগে যাচ্ছিস, কিন্তু কেন? রাখবো না কেন সেটা বল আমাকে। একটা অচেনা অজানা ছেলেকে নিয়ে এমন মন্তব্য করছিস যা শুনে আমার প্রচন্ড রাগ লাগতেছে। আমরা একটা ছেলেকে নিয়ে এমন মন্তব্য করতেই পারি, সেটা আমাদের জানা শোনা বা অচেনা থাকলেও তোর সমস্যা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। কি ব্যাপার নুসরাত মামুনি, ছেলেটাকে দেখে তুইও মনে হয় ক্রাশ খেয়েছিস? নিজের পছন্দের জিনিস তো কখনো আমাদের কাউকে দিস না, তার মানে তুই ছেলেটার উপর ফিদা? কি বলতে চাচ্ছিস তুই? এই নুসরাত চৌধুরী কারোর ওপর ক্রাশ খাবে? আমি নুসরাত চৌধুরী, কত ছেলে আমার পেছনে পড়ে থাকে, খবর নিয়ে দেখতে পারিস। আমার ক্রাশ হবে নাকি এরকম একটা ছেলে? এটা তুই ভাবলি কি করে? হয়েছে হয়েছে, থাম এবার তুই। প্রিন্সিপাল স্যার আসছে মনে হয়, সামনে দেখ। জান্নাতের কথা শুনে সবাই সামনের দিকে তাকায়। প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করছে, ওনার পেছনে পেছনে কেউ আসছে, কিন্তু সেই লোকটার মুখের ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এইবার সবার সামনে এসে দাঁড়ায় প্রিন্সিপাল স্যার আর লোকটা। সবাই অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কিছুক্ষণ আগে গাড়ি থেকে নামা হ্যান্ডসাম ছেলেটা এই ক্লাসে প্রিন্সিপাল স্যারের সাথে কিসের জন্য এসেছে কেউ বুঝতে পারছে না। প্রিন্সিপাল স্যার খুব মজার একটা মানুষ, সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করেন। স্যার নিজের চশমাটা ঠিক করে সবার দিকে তাকায়। উপস্থিত সবগুলো স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে আছে। স্যার মুচকি হাসে। কি ব্যাপার, সবাই এমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আমাকে কি এই প্রথম দেখছো নাকি তোমাদের ক্লাসে? সবাই মাথা নাড়ায়, যার মানে না, স্যার এর আগেও অনেকবার এই ক্লাসে এসেছে, কিন্তু আজ হঠাৎ নতুন একজনকে নিয়ে এসেছে, যার কারণে সবার মনে প্রশ্ন জেগেছে, কে এই সুদর্শন যুবক? তোমাদের সবার মনে হয়তো প্রশ্ন জেগেছে, কে এটা আমার সাথে দাঁড়িয়ে আছে? আমি এখন পরিচয় করিয়ে দিব। এটা তোমাদের নতুন টিচার, ইকোনমিক্সের উপর মাস্টার্স কমপ্লিট করেছে কানাডা থেকে। এখন থেকে প্রতিদিন তোমাদের এইসব বিষয়ে লেকচার শোনাবে তিনি। নতুন স্যারের সাথে তোমরা সবাই নিজেরা নিজেরা পরিচয় হয়ে নাও। আমি এখন যাই তাহলে। প্রিন্সিপাল স্যার ক্লাস ত্যাগ করে চলে যায়। কিছুক্ষণ আগের কলেজের সবার ক্রাশ এখন সবার স্যার। ব্যাপারটা খুবই হাস্যকর। নুসরাত এবার ভালো করে নতুন করে স্যারের দিকে তাকায়। দেখতে খারাপ না, তবে কেমন যেন একটা বিদেশি বিদেশি ভাব আছে স্যারের আচরণে। নুসরাতের কোনো দিকে খেয়াল নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে নতুন স্যারের দিকে। নিজেও কি স্যারের প্রতি আসক্ত? এটা ভেবেই নুসরাতের নিজের উপর নিজেরই রাগ হয়। নতুন স্যার নিজে পরিচয় দিতে শুরু করলে। আমি রায়ান রহমান রিয়ান চৌধুরী, ইকোনমিক্সের উপর কানাডা থেকে মাস্টার্স কমপ্লিট করে এসেছি। আমার বাসা গুলশানে, নিজের পরিবারের সাথে থাকি। আমার বাবা ঢাকার একজন বড় বিজনেসম্যান। কম বেশি সবাই হয়তো চিনো আরিয়ান চৌধুরীকে, তিনিই আমার বাবা। এটাই আমার সংক্ষিপ্ত পরিচয়। আজ থেকে প্রতিদিন তোমাদের ক্লাস নিব আমি। এখন তোমরা নিজেদের পরিচয় আমাকে বলো। ছেলেদের থেকে পরিচয় পর্ব শুরু হয়। একে একে সবাই নিজেদের পরিচয় দিয়ে দেয়। এখন নুসরাতের কাছে এসে দাঁড়ায় রিয়ান। নুসরাত বসা থেকে উঠে দাঁড়ায়, মাথাটা হালকা নিচু করে বলতে থাকে, আমি নুসরাত চৌধুরী, এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমার বাবা শহরের একজন বিজনেসম্যান। নুসরাত খেয়াল করেছে রিয়ান স্যার এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। সবার পরিচয় নেওয়ার সময় তিনি বেশ বিরক্ত বোধ করছিলেন, কিন্তু যখন নুসরাতের সামনে এসে দাঁড়ায় তখন রিয়ান স্যারের মুখে হাসি ফুটে ওঠে। ব্যাপারটা বুঝতে পারছে না নুসরাত। কালকে থেকে ক্লাস শুরু করব। আজকে পরিচয় পর্ব পর্যন্ত সমাপ্ত। আজ আমি আসি তাহলে, দেখা হবে কালকে। রিয়ান স্যার চলে যাওয়ার সাথে সাথে সবাই ক্লাস ত্যাগ করে বাইরে চলে যায়। নুসরাত নিজের সিটেই বসে আছে নিঃশব্দে। নুসরাত, চল এখন বাইরে যেয়ে আড্ডা দেব সবাই মিলে। স্যারের সম্পর্কে আজ সব আড্ডা হবে। নুসরাত, ওর চল আমাদের সাথে। আড্ডা দেবো ঠিক আছে, কিন্তু রিয়ান স্যারের সম্পর্কে আমার সামনে কিচ্ছু বলতে পারবি না, সেটা ভালো হোক কিংবা খারাপ। সেটা পরে দেখা যাবে। এখন তুই বসা থেকে উঠে দাঁড়া আর আমাদের সাথে চল। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে। জীবন এটা গুরুত্বপূর্ণ না, এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে। নুসরাতের মাথায় এখন একটা বিষয় চেপে বসে আছে, সেটা হলো রিয়ান স্যার। কেন তিনি এইভাবে তাকালো? কি ছিল সেই মায়াবী চোখের তাকানোর মাঝে? রহস্যের মায়াজাল ঘিরে ধরেছে নুসরাতকে। নুসরাত, আমি কিন্তু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছিস। সকালে তো কত সুন্দর করে আমাদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিলি, কিন্তু ক্লাসে ঢোকার পর থেকে কিছু একটা নিয়ে চিন্তা করছিস তুই। নুসরাত নিজের চিন্তিত মুখে হাসি ফোটানোর বৃথা চেষ্টা করছে,
কারণ সে জানাতে চায় না রিয়ান স্যারের রহস্যময় বিষয়টা। কোথায় আমি অন্যমনস্ক হয়ে আছি? তোরা নতুন স্যারের কথা বলতে বলতে আমাকে পাগল করে ফেলেছিস। এখন আবার কিন্তু সেই বিষয় নিয়ে কোনো কথা বলবি না। সবাই নিজেদের মতো করে আড্ডা দিতে থাকে। এইভাবে হয়তো তাদের সময় কেটে যাবে, কিন্তু এই ব্যস্ত শহরের অবহেলিত জনগোষ্ঠীর খবর নেওয়ার প্রয়োজন বোধ করে না কেউই। সবাই নিজেদের কাজে ব্যস্ত। এইদিকে রিয়ান কলেজ শেষ করে গুলশানে নিজের বাড়িতে চলে আসে। রিয়ানের বাবা আরিয়ান চৌধুরী গুলশানের ফাঁকা একটা বড় জায়গায় নিজের বাড়িটা স্থাপন করে দোতলায় বাড়িটা সৌন্দর্যে আশেপাশে ছড়িয়ে পড়েছে। এটাই মূলত গুলশানের সবচেয়ে সুন্দর বাড়ি। সাদা নীল হলুদ রঙের মিশ্রণে বাসাটা ঝকমক করছে। রিয়ানের গাড়ি চৌধুরী মঞ্জিলের ভিতর প্রবেশ করে। গাড়ি থেকে নেমে বাসার মেইন দরজা দিয়ে প্রবেশ করে সে। আরিয়ান চৌধুরী রিয়ানের বাবা সোফায় বসে বসে টিভিতে সংবাদ দেখছে। রিয়ান যে সোফায় হেলান দিয়ে বসে পড়ে। সে একটা সার্ভেন্টকে ডাক দিয়ে বলে ঠান্ডা পানি দিয়ে যেতে। কি ব্যাপার রিয়ান, খুব টায়ার্ড নাকি তুমি? বাইরে থেকে এসেই ফ্রেশ না হয়ে সোফায় বসে পড়লে? রিয়ানের চোখে হতাশার ছাপ। ক্লান্তিতে শরীরটা ছেয়ে গেছে। পানি না খেলে এখন গলা দিয়ে কথাও বের হবে না মনে হয়। সার্ভেন্ট রিয়ানের জন্য পানি নিয়ে আসে। রিয়ান পানি পান করে। এখন গলা দিয়ে আওয়াজ বের হবে। শরীরে হালকা শক্তির ভাব এসেছে। বাবা, আমি অনেক ক্লান্ত। দেশে এসে আজকে প্রথম অনেকগুলো জায়গায় ভ্রমণ করেছি। শরীরটা হালকা দুর্বল মনে হচ্ছে। শুনলাম কলেজে নাকি জয়েন হয়েছো। আমি বুঝতে পারছি না, আমার এত বড় একটা ব্যবসা থাকতে তুমি কেন কলেজে জয়েন করেছো? বাবা, তুমি তো জানোই ব্যাপারটা, তাহলে কেন এটা নিয়ে এত ভাবছো? আমি কিছুদিন পরেই অফিস জয়েন করব। খুশি হলাম কথাটা শুনে, তবে তোমার বিয়ের ব্যাপারটা নিয়ে আমি আর তোমার মা কিন্তু বেশ ভালোই চিন্তিত। কেন কেন আমার বিয়ে নিয়ে তোমাদের এত চিন্তা কেন? আমি আমার সিদ্ধান্ত তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। আমি তো সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার সেটা শুনতে বা মানতে নারাজ। এখন তুমি তোমার মায়ের সাথে কথা বলে দেখো কি বলে সে। আমি এখনই যে মার সাথে এটা নিয়ে কথা বলছি, তোমাকে আর চিন্তা করতে হবে না। কথাটা বলে রিয়ান মায়ের রুমের দিকে যেতে থাকে। রিয়ানের মা রাফিয়া চৌধুরী বিছানা চোখ জোড়া বন্ধ করে শুয়ে আছে। রিয়ান যে মায়ের পাশে বসে, হঠাৎ কেউ বিছানার উপর বসায়। রিয়ানের মা চোখ জোড়া মেরে তাকায়। কখন এসেছিস বাবা? দেখে মনে হচ্ছে ফ্রেশ না হয়ে চলে এসেছিস আমার কাছে। কোনো কিছু প্রয়োজন? মা, আমার কিছু প্রয়োজন নেই এখন। বাবার কাছে শুনলাম আমার বিয়ে নিয়ে নাকি তোমরা অনেক চিন্তিত। আমার একমাত্র ছেলে, তার বিয়ের বয়স হয়েছে, এখন এটা চিন্তা না করলে কি হয়? আগে থেকে তো সবকিছু ঠিক করতে হবে। মা, তুমি তো জানোই আমার কথা, তাহলে কেন আবার নতুন করে এসব নিয়ে চিন্তা করছো? তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে নে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। দেখে মনে হচ্ছে সারাদিন বাইরে থেকে কিচ্ছু খাসনি, মুখটা একদম শুকিয়ে গেছে। রিয়ান মায়ের রুম থেকে বের হয়ে যায়। এখন ফ্রেশ হতে হবে, সেটা নিশ্চিত জানে। বাবা কখনো তার অমতে কিছু করবে না। মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়ায় ঘুম ভেঙে যায় নুসরাতের। হালকা করে নিজের শরীরকে নাড়াচাড়া করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মনে হচ্ছে কেউ নুসরাতকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কে এত রাতে রুমে ঢুকেছে? নুসরাত ডান হাত তার নাড়াতে থাকে। কারো মুখে হাতটা যেয়ে লেগেছে। মুখে ক্লিন শেভ করা দাড়ির আভা। নুসরাত বুঝে গেছে অচেনা আগন্তুকটা একজন ছেলে। নুসরাত ভয় পেয়ে যায়। এত রাতে রুমে অচেনা একটা ছেলে, ভাবতেই শরীর শিউরে উঠে। যদি কেউ জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। নুসরাত কিছু না ভেবে চিৎকার দিতে যাবে, তখনই তার ঠোঁটের উপর নরম কিছু একটা দিয়ে চেপে ধরা হয়। অচেনা আগন্তুকটা নিজের গোলাপি ঠোঁট জোড়া দিয়ে নুসরাতের ঠোঁট চেপে ধরে আছে। নুসরাতের পায়ে শ্বাস আটকানো অবস্থা। আগন্তুক পাগলের মতো করে নুসরাতের ঠোঁট জোড়ায় কিস করতে থাকে। প্রায় 4 মিনিট পর নুসরাত মুক্ত হয়। শোয়া থেকে উঠে বসে নুসরাত। জোরে জোরে শ্বাস চলছে। আর কতক্ষণ এই অবস্থা থাকলে নিশ্চিত মৃত্যু হতো। আগন্তুক অন্ধকারের ভিতরে নুসরাতের কানে কানে ফিসফিস করে বলতে থাকে, চিৎকার করলে তোমার মান সম্মান চলে যাবে, আমার তেমন কিছু হবে না। সো যেটা হচ্ছে সেটা হতে দাও, নয়তো কি হবে সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। নুসরাতের ভিতর ভয় আর অস্থিরতা গ্রাস করেছে। বুকের ভিতর কেউ মনে হয় হাতুড়ি থেরাপি দিচ্ছে। কি করবে এখন? চিৎকার করলে মান সম্মানের ছিটে ফোটাও থাকবে না। পৃথিবীতে বাঁচা অসম্ভব হয়ে যাবে যদি এখন অচেনা আগন্তুকের কথায় সাড়া দেয়। মাথায় এক বোঝা চিন্তা এসে পড়েছে। আগে কখনো ছেলে মানুষের এত কাছে যায়নি নুসরাত। আর যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি করে নিজের মুখ দেখাবে মা বাবার কাছে?
দয়া করে আমার সাথে খারাপ কিছু করবেন না। আমি আমার এই মুখ কাউকে দেখাতে পারবো না। মৃত্যু ছাড়া আমার কোনো গতি থাকবে না। নুসরাত কথা বলছে আর নিঃশব্দে কান্না করছে। আগন্তুক নুসরাতের মুখটা চেপে ধরে। মৃত্যুর কথা কখনো মুখেও আনবে না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি, তোমার অসম্মান হবে এমন কাজ আমি কখনো করব না। অনেকদিন পর তোমাকে নিজের কাছে পেয়েছি, তাই কন্ট্রোল করতে পারছি না। নুসরাত অবাক, একটা ছেলে তাকে ভালোবাসে আর সে এটা জানেও না। কিন্তু কে এই ছেলে? পরিচিত বলে মনে হচ্ছে না। কে আপনি? পরিচয় বলেন আপনার। আমার অজান্তেই আমাকে কেউ ভালোবাসে, আমি তাকে দেখতে চাই। এমন অদৃশ্য হয়ে আসার কারণ কি? আমি তোমাকে তোমার অজান্তেই ভালোবেসে ফেলেছি। আমাকে তুমি দেখতে পারবে না। আমি আসবো কোনো একদিন তোমার সামনে নিজের পরিচয় নিয়ে, ওই দিনই না হয় আমাকে মন ভরে দেখে নিও। নুসরাত এই প্রথম কোনো এক অজানা অনুভূতির সম্মুখীন হয়েছে। এত রাতে রুমে কখনো কোনো ছেলের সাথে বসে বসে ফিসফিসে কথা বলা হয়নি। আপনি কখন যাবেন? যদি আমার বাবা মা বুঝতে পারে আমার রুমে কোনো ছেলে আছে, তাহলে কিন্তু আপনাকে আর আমাকে মেরেই ফেলবে। তোমার বাবা মা কেউ জানবে না। আমি ফজরের আগে চলে যাব। অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি, ছেড়ে যেতে মন চাচ্ছে না। আমি আপনার বউ না যে আমার সাথে থাকার আশা করছেন। এখন বউ না তো কি হয়েছে, একদিন তো আমার ঘর আলোকিত করে নতুন বউ সেজে আসবে। এখন না হয় ভালোবাসার মানুষ হয়ে থাকো। শখ কত আমাকে বিয়ে করার? আমি কখনো আপনার মতো মানুষকে বিয়ে করব না। আপনি এক্ষুনি চলে যান, নয়তো খারাপ কিছু করে ফেলবো আমি। কথাটা শুনে আগন্তুক নুসরাতকে পেছন থেকে জড়িয়ে ধরে নুসরাতের ঘাড়ে মুখ গুজে। আগন্তুকের গরম নিঃশ্বাসে নুসরাত শিউরে ওঠে। মনের ভিতর কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে, যেটা আগে কখনো ঘটেনি তার সাথে। নুসরাত আগন্তুকের কাছ থেকে ছুটার জন্য নাড়াচাড়া করতে থাকে, কিন্তু আগন্তুক নুসরাতকে কোনোভাবে ছাড়ার জন্য প্রস্তুত নয়। আগন্তুক যেন আরো পাগল হয়ে গেছে। দু হাত দিয়ে নুসরাতের মুখটা সামনে এনে দুজনের কপালটা স্পর্শ করায়। দুজনের ভারী নিঃশ্বাস মুখের উপর পড়ছে। আগন্তুক নুসরাতের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর নুসরাতকে ছেড়ে উঠে দাঁড়ায় আগন্তুক। নুসরাত ভয় কাঁপছে। সে নিজেও লজ্জায় পড়ে গেছে একটা অচেনা ছেলের সাথে। এটা কি হয়ে গেল ভাবতেই গা ছিমছিম করছে। নুসরাত ঠোঁটের কোণে হালকা ব্যথা অনুভব করে। তার মানে আগন্তুক নুসরাতের ঠোঁটে কামড় দিয়েছে। নুসরাতের রুমের দক্ষিণ পাশে একটা বড় ব্যালকনি রয়েছে, যেখান থেকে শহরটাকে বেশ ভালোই বোঝা যায়। ব্যালকনিতে অনেকগুলো ফুল চারা গাছ আছে। আগন্তুক রুমের ঠিক দক্ষিণ পাশের ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। নুসরাত বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে যেতে থাকে, মূলত আগন্তুক কিভাবে যায় এটাই দেখার জন্য। বাইরে আলো চলছে, সেই আলোতে নুসরাত দেখতে পাচ্ছে আগন্তুকের পরনের কালো কালারের জিন্স জ্যাকেট, স্টাইলিশ ছেঁড়া প্যান্ট, মুখে কালো কালারের মাস্ক। কিন্তু আগন্তুকের মুখে মাস্ক আগে ছিল না, তাহলে এখন আসলো কোথা থেকে ভেবে পায় না নুসরাত। আগন্তুক রাতের অন্ধকারে নিঃশব্দে মিলিয়ে যায়। আজ নিজেকে বড় একা একা মনে হচ্ছে নুসরাতের। জানা নেই শোনা নেই, হঠাৎ মাঝরাতে কোনো অপরিচিত ছেলে এরকম কিছু করতে পারলো ভাবতেই পারছে না নুসরাত। কিছুক্ষণ আগের ঘটনা মনে করার চেষ্টা করলেই বুকটা ধক করে ওঠে। তবে এটা ভেবে নুসরাত একটু শান্ত হয়, ছেলেটা সত্যিই নুসরাতকে ভালোবাসে। নাহলে এত রাতে একটা ছেলে একটা মেয়েকে এত কাছে পেয়েও খারাপ কিছু করেনি। কি করার বাকি রেখেছে ছেলেটা? নুসরাতের জীবনে প্রথম একটা কালো রাতের অধ্যায় হিসেবে পরিচিত হয়ে থাকবে। এমন অবাক করা ঘটনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনের এক কোণে গেঁথে থাকবে নুসরাতের। আজ 2 দিন পর নুসরাত কলেজে এসেছে। ভয়ঙ্কর অতীতটা চোখের সামনে ভাসছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। অতীত নিয়ে সামান্য চিন্তাভাবনার দোষের কিছু নেই। যদি মানব জীবনের সমস্ত কিছু অতীত দিয়ে বিচার করা হয়, তাহলে সেটা শুধু দোষের নয়, বরং সেটা মানুষের ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিকর। সবারই একটা অতীত থাকে, যেখানে হাসি খুশি ভরা কিছু মুহূর্তের পাশাপাশি থাকে চোখ ভেজানো গল্প। কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, আমরা না পারি মুছতে বা ভুলতে, বরং যতই ভুলতে চেষ্টা করি ততই মনে পড়ে যায়। অতীত ভুলে নিজেকে স্বাভাবিক রেখে স্বাধীনভাবে চলাফেরা করা। মিম, জান্নাত, রিয়া সকলে কৃষ্ণচূড়া গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছে। আজ তাদের সাথে আড্ডা দিতে নুসরাত নেই। নুসরাত প্রতিদিন যেই জায়গায় বসতো, আজকে সেই স্থানটা ফাঁকা। দূর থেকে সেটা লক্ষ্য করছে নুসরাত। সে উদাস মনে গুটি গুটি পায়ে হেঁটে যায় কৃষ্ণচূড়া গাছতলায়। 2 দিন পর কলেজে নুসরাতকে দেখে কম বেশি অনেকেই অবাক। নিয়মিত আসা একটা ভালো স্টুডেন্ট কেন 2 দিন কলেজে আসছে না, বিষয়টা ভাবাচ্ছে সবাইকে। যাক বাবা,
2 দিন পর নুসরাতের দেখা মিলল। তা নুসরাত, এই 2 দিন কোথায় ছিলি? মোবাইল বন্ধ, কি হয়েছে তোর? নুসরাত কিছু বলে না, নিচের দিকে তাকিয়ে বসে আছে। নুসরাত মিথ্যা বলতে পারে না, মিথ্যে বলতে গেলে মুখে আটকিয়ে যায়। আর যে কোনো অবস্থায় মিথ্যে বলতে হবে। বাসায় ছিলাম, শরীরটা খারাপ ছিল, তাই কলেজে আসতে পারিনি। এখন থেকে নিয়মিত আসবো। নুসরাতের চোখ জোড়া মিথ্যে কথা বলছে, কিন্তু মুখে সেটা সত্যি প্রমাণ করার চেষ্টা করছে। সে নিজেও চায় না ওই দিন রাতের ঘটনা কারো কাছে প্রকাশ পায়। নুসরাত, আমার মনে হয় তুই মিথ্যা বলছিস। কোনো কিছু একটা আমাদের থেকে লুকাচ্ছিস। কি সেটা আমাদের বল, আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। নুসরাতের ফ্রেন্ড সার্কেলের ভেতর জান্নাত একটু অন্য টাইপের। কোনো উদ্দেশ্য ছাড়াই মানুষের ভুল ধরতে সে বেশ দূরদর্শী। নুসরাত মনে মনে এটারই ভয় পাচ্ছিল, জান্নাত যদি কোনোভাবে বুঝে ফেলে মিথ্যা কথাটা। এখন ঠিক তাই হলো। দেখ, আমার মাথা ব্যথা করছে, চুপ কর সবাই। আমি তোদের থেকে কিছু লুকাচ্ছি না, যা বলছি সব সত্যি। আমার বিশ্বাস হয় না তুই সত্যি কথা বলছিস। তোর চোখ বলছে তুই কিছু একটা গোপন রেখেছিস ভেতরে। আমি এটা জেনেই ছাড়বো। জান্নাত, থাম এবার তুই। নুসরাতের মাথা ব্যথা করছে, এইসব বিষয় নিয়ে পরে কথা হবে। আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না। একদিন নুসরাত নিজে আমাকে বলবে সমস্যার কথাটা, তখন হয়তো সময় ফুরিয়ে যাবে। সময় থাকতে বলতে হয় সবকিছু। তুই থাম জান্নাত, সব সময় মানুষকে শুধু কথা শুনিয়ে যাস কেন? আমি বলছি আমার তেমন কোনো সমস্যা নেই, তাহলে এত কথা কেন? আরে বাদ দে ওর কথা নুসরাত। কালকে আমাদের নতুন স্যার তোর সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আমার সম্পর্কে? ও আচ্ছা, কি জিজ্ঞেস করেছিল আমার সম্বন্ধে? তেমন কিছু না, শুধু জিজ্ঞেস করেছে তুই কেন কলেজে আসিস না। সবাই একটা বিষয় লক্ষ্য করেছিস? 2 দিন নুসরাত আসেনি বলে স্যার আমাদের জিজ্ঞেস করলো, কিন্তু আরো কত স্টুডেন্ট আসেনি সেটার কোনো খবর নেয়নি। জান্নাত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মুখাতরা বলল। জান্নাতের হাসি দেখে এখন নুসরাতের চোখ মুখ শক্ত হতে শুরু করলো, মুখে থুতু জমে গেছে। এখন যদি মেয়েটাকে কোনো কঠিন গালি দেওয়া যেত, তাহলে নুসরাতের মনটা শান্তি পেত। নুসরাত কখনো এটা পারবে না। মানুষ সবকিছু পারে না, পৃথিবীতে অনেক কাজই আছে যা মানুষের দ্বারা সম্ভব না। নুসরাত কাউকে কড়া করে কথা বলতে পারে না, যদিও রাগের মাথায় বলতে চায়, কিন্তু পরে কি হবে এটা চিন্তা করে আর কিছু বলে না। হাসি থামালি কেন? হাসো, আরো জোরে জোরে হাসো। তুই আমাকে পাগল করে দিবি নাকি? বলছি আমার মাথা ব্যথা করছে, তবুও তুই এমন করছিস। জান্নাত হাসি থামায় না, ডান হাত দিয়ে মুখ চেপে ধরলেও কাজ হচ্ছে না। কেন জানি আজ জান্নাতের মনে হাসির রং লেগেছে, কোনোভাবেই হাসি থামছে না। দিন দিন জান্নাত কেমন যেন হয়ে যাচ্ছে, সারাদিন হাসি খুশিতে ভরপুর থাকে। মনে হয় জান্নাতকে হাসি রোগে ধরেছে। পৃথিবীতে কি এমন অদ্ভুত রোগে আক্রান্ত হওয়া মানুষ পাওয়া যাবে? নুসরাতের ভিতরে ভিতরে রাগ বেড়েই চলেছে, কিন্তু তা সে প্রকাশ করতে পারছে না। প্রতিনিয়ত এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে নুসরাতের। সে চাইলেও কারোর সাথে রাগ দেখাতে পারে না। ক্লাসের সময় হয়ে এসেছে, সবাই ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। আজ রিয়ান গোলাপি রঙের একটা শার্ট সাথে কালো প্যান্ট পরেছে। অন্যদিনের চেয়ে আজকে বেশি আকর্ষণীয় লাগছে তাকে। নুসরাতের কিছুই ভালো লাগছে না, সব কিছু থেকে মন উঠে গেছে। আগের মতো মুখে উদ্ভাসিত লেগে নেই, জ্যোতিহীন মনে হচ্ছে সবকিছু। সেদিন রাতের পর থেকে নুসরাত রহস্যের মায়াজালে আটকে গেছে। অন্ধকার রজনীর বিবর্তনে অজ্ঞাত আগন্তুকটা কে ছিল, এটা যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ নুসরাতের মনের শান্তি হবে না। সামনের বেঞ্চটা আজ ফাঁকা, নুসরাত মাঝের সারির দিকে বসেছে। আজ দ্বিতীয়বারের মতো নুসরাত পেছনের দিকে বসেছে। আগে একবার দেরি করে আসার জন্য পিছনে বসতে হয়েছিল। সামনের বেঞ্চ ফাঁকা রেখে সবাই পিছনের দিকে বসে আছো কেন? পিছন থেকে সামনে এসে বেঞ্চ পরিপূর্ণ করো। রিয়ানের কথায় পিছন থেকে 2টা মেয়ে এসে সামনে বসে। এটা রিয়ানের কাছে ভালো লাগেনি। যদি অন্য কেউ এসে বসতো তাহলে মনে একটা আহ্লাদ থাকতো, কিন্তু এখন আফসোস। নুসরাত আজকে আবারও লক্ষ্য রিয়ান স্যার তার দিকে পড়ানোর ফাঁকে ফাঁকে তাকাচ্ছে। নুসরাত কি আজকে ক্লাসে উপস্থিত আছে, নাকি অন্য দিনের মতো আজও ক্লাস মিস দিয়েছে? স্যারের কথা শুনে নুসরাত একটু অবাক হয়, সাথে আবার রাগ লাগছে। এতক্ষণ তো বেশ ভালো করেই তাকিয়েছিল, কিন্তু এখন আবার এটা বলে ভাব নেওয়ার কি আছে? বুঝতে পারছে না নুসরাত। ছেলে মানুষের এটাই একটা সমস্যা, নারীদের সামনে তারা ভাব নিবেই। জীবনের বেশি সময় নিঃসঙ্গ কাটাতে হয়। ভাব নিলে যদি কোনো রূপবতী মেয়ে প্রেমে পড়ে যায়, এটার জন্য সবসময় মেয়েদের সামনে অন্যরকম ব্যবহার করতে শুরু করে। নুসরাত বসা থেকে দাঁড়িয়ে যায়। নুসরাতের দাঁড়িয়ে যাওয়া দেখে রিয়ান মুচকি হাসে। তুমি তাহলে নুসরাত ক্লাসের টপ স্টুডেন্ট। এখন আমাকে এটা বলো যে 2 দিন ধরে ক্লাসে ছিলে না কেন? নুসরাত আহত গলায় জবাব দেয়,
স্যার আমি অসুস্থ ছিলাম, যার কারণে নিজ বাসায় এই 2 দিন অবস্থান করেছি। অসুস্থ ছিলে নাকি আমি এটা জানি না। ক্লাস শেষ, তুমি আমার কেবিনে আসবে। এটা নিয়ে তোমার সাথে জরুরি কথা বলতে হবে। নুসরাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে রিয়ানের দিকে। রিয়ানের ঠোঁটের কোণে শয়তানি হাসি। নুসরাত নিজেও জানে না ওই রহস্যময় শয়তানির হাসির মানে। নতুন স্যারের প্রথম অর্ডার নুসরাতের উদ্দেশ্য। নিজের কেবিনে ডেকেছে, হয়তোবা কোনো বড় ধরনের কারণে রেখেছে। ক্লাস শেষ, রিয়ান বেরিয়ে যায়। নুসরাত অসহায় হরিণের মতো করে চেয়ে আছে স্যারের যাওয়ার দিকে। তাড়াতাড়ি যা, দেখ যে রিয়ান স্যার কি গুরুত্বপূর্ণ কথা বলে তোকে। আমাদের সামনে তো কিছুই বললো না, নিজের কেবিনে নিয়ে পার্সোনালি কথা বলবে হয়তো। আমি একা কি করে যাব? তোরা কেউ চল আমার সাথে। আমাদের যেতে হবে কেন? আর তোকে পার্সোনালি একা যেতে বলেছে, আমাদের সামনে বললে তো ক্লাসেই বলতো। জীবনের একটা সময় মানুষ বড় একা হয়ে পড়ে। এখন নুসরাতের কাছেও নিজেকে এমন মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে রিয়ান স্যারের কেবিনের দিকে রওনা দেয়। রিয়ান স্যারের কেবিনটা খুব সুন্দর করে সাজানো। প্রিন্সিপাল স্যারের মতো এক্সট্রা একটা বড় কেবিন দেওয়া হয়েছে। নতুন একটা প্রফেসরের জন্য আলাদা রুম, বেশ ভালো তো। নুসরাতের বুক ধুকপুক করছে, কেমন যেন একটা অজানা ভয় ভিতরে কাজ করছে। 2 দিন ক্লাসে না আসায় কি এমন বলতে পারে রিয়ান স্যার? মনের ভিতর এক বোঝা সাহস নিয়ে ভিতরে প্রবেশ করে নুসরাত। রিয়ান স্যার জানালার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। দেখে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। টেবিলের উপর বিভিন্ন সাহিত্যিক পুস্তিকা রাখা আছে। সেখানে সবচেয়ে উপরের বইটা হুমায়ুন আহমেদের লেখা পেন্সিলে আঁকা পড়ি উপন্যাস। নুসরাত এই বইটা অনেকবার পড়েছে, বারবার পড়তে ইচ্ছে করে। নুসরাত নিঃশব্দে তাকিয়ে আছে উপন্যাস বইটার দিকে। রিয়ান ফোন করা শেষ করে নিজের চেয়ারে এসে বসে পড়ে। মুখে লেগে আছে রাগের আভা, সুন্দর মুখটা লাল হয়ে আছে। নুসরাত বুঝতে পারছে না কি কারণে স্যার এমন রেগে আছে। নুসরাত, তোমার মধ্যে কি কোনো শিষ্টাচার নেই? নম্রতা ভদ্রতা বজায় রেখে চলাফেরা করতে পারো না? রিয়ান বেশ রেগে মেগেই নুসরাতকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। হঠাৎ করে এমন রেগে কথা বলায় নুসরাত ভয় পেয়ে যায়। মানে স্যার, আমি কি করেছি? কি করনি তাই বলো। কারো কেবিনে প্রবেশ করার আগে যে অনুমতি নিয়ে আসতে হয়, এটা কি তুমি জানো না? নুসরাতের মনে ছিল না অনুমতি নিয়ে প্রবেশ করার কথা। অস্থিরতার মাঝে সবকিছু ভুলে যায় নুসরাত। একটা কথাই মাথায় আসছিল তখন, রিয়ান স্যার কেন নিজের কেবিনে ডেকেছে। স্যার আমি জানতাম কারো কেবিনে প্রবেশ করার আগে যে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, কিন্তু আমি তখন বেশ গভীর চিন্তায় আসক্ত ছিলাম, যার কারণে অনুমতি নিয়ে প্রবেশ করতে ভুলে যাই। আমি দুঃখিত স্যার। বুঝতে পারছি। পরবর্তী সময় যেন এই ভুলটা আর না হয়। এখন তোমাকে যে কারণে ডেকেছি তা শোনার জন্য কি তুমি প্রস্তুত? রিয়ানের গলার আওয়াজ কমে গেছে। এতক্ষণ যেমন একটু বেশি জোরেই কথা বলছিল, এখন তা প্রায় নীরব। নুসরাত লক্ষ্য করছে রিয়ান স্যারের চোখে মুখে অস্থিরতা কাজ করছে। কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে কি এত ভেবে চিন্তা করে বলতে হয় নাকি? এতক্ষণে এত কথা বলা যেত, কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন পর্যন্ত রিয়ান স্যার মুখ দিয়ে কোনো বাক্য উচ্চারণ করেনি। নুসরাত বিরক্ত হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। কতক্ষণ এভাবে নিঃশব্দে চুপ করে দাঁড়িয়ে থাকা যায়? বিরক্ত হয়ে নুসরাত মুখ খুলে, স্যার আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা করছে। আমি আজকে আসি, আপনি অন্যদিন আমাকে যা বলার বলবেন। দাঁড়াও নুসরাত, আমাকে কথাটা আজকেই বলতে হবে। দেখো, তুমি আমাকে হয়তো তোমাদের স্যার হিসেবে কিছুদিন আগে থেকে চিনো, কিন্তু আমি তোমাকে তোমার অজান্তেই অনেক আগে থেকেই চিনি। আমার বাবার অনেক বড় বিজনেস আছে। আমি কানাডা থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছি। আমি চাইলেই আমার বাবার বিজনেস সামলাতে পারতাম, কিন্তু আমি তা না করে একজনের জন্য এই কলেজে প্রফেসর হিসেবে জয়েন হয়েছি। রিয়ান কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামে। স্যারের কপালে হালকা ঘাম জমেছে। নিজের রুমালটা দিয়ে ঘাম মুছে নেয় তিনি। নুসরাত বুঝতে পারছে না কার জন্য এত কিছু ত্যাগ করে রিয়ান এই কলেজে জয়েন হয়েছে। স্যারকে সেই ব্যক্তি যার জন্য আপনি এত কিছু ত্যাগ করে এখানে জয়েন হয়েছেন। রিয়ান মুচকি হেসে বললে, তুমি? আমার উদ্দেশ্যে আপনি এই কলেজে জয়েন করেছেন মানে কি স্যার? আমাকে একটু বুঝিয়ে বলবেন দয়া করে। মানে তো কিছু একটা আছে, সেটা কি এখনই জানা প্রয়োজন? সব কিছুতে এত আগ্রহ থাকতে নেই। আগ্রহ থাকবে না কেন? একটা লোক আমার কারণে নিজের স্বার্থ ত্যাগ করে কলেজে এসেছে। কি সেই কারণ, এটা জানার জন্যই আমার এত আগ্রহ। যদি সেই কারণটা হয় পবিত্র ভালোবাসা, মনের গহীনে সাজানো সুপ্ত অনুভূতিগুলোর প্রেমে পড়া, তাহলে এই কারণটা কি যথেষ্ট নয়? কি বলছে রিয়ান স্যার? কিছুই বুঝতে পারছে না নুসরাত।
ভালোবাসা এখানে ভালোবাসা আসলো কোথায় থেকে, আবার রোমান্টিক কথাবার্তা চলছে। নুসরাতের কোনো ব্যাপারে জানার আগ্রহটা একটু বেশি। ছোট থেকে এটা নুসরাতের একটা শখ বলা যেতে পারে। সে রহস্যময় কথাবার্তা বলতে পছন্দ করে না, তবে রহস্যময় কথার রহস্য উন্মোচন করতে ভালো লাগে। ভালোবাসা এখানে ভালোবাসা আসলো কোথা থেকে স্যার? আপনি কি বলছেন এসব? দেখো নুসরাত, আমি এত কিছু ভেঙে বলতে পারবো না। সামনাসামনি বলে দিচ্ছি, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু সেটা আজ পর্যন্ত বলতে পারিনি তোমাকে। আজ বলে দিয়েছি। আমি জানি তোমার কোনো ছেলের সাথে রিলেশন নেই, আর থাকলেও আমি সব কিছু সমাধান করে নিতাম। তোমাকে আমি ভালোবাসি, আজ থেকে এটা ভালো করে মাথায় গেঁথে ফেলো। নুসরাতকে কোনো কিছু বলার সুযোগই দিচ্ছে না রিয়ান। একটার পর একটা কথা বলেই চলেছে। নুসরাত এগুলো কিছুই শুনছে না। নুসরাতের মাথায় এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে, রিয়ান স্যার ওকে ভালোবাসে। প্রথম দিন রিয়ানের রহস্যময় চাহনির মানে এখন বেশ ভালো করেই বুঝতে পারছে নুসরাত। স্যারের সাথে স্টুডেন্টের প্রেম ভালোবাসার সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? সমাজ কি এটা মেনে নিবে? নুসরাত কখনো রিয়ানকে ভালোবাসতে পারবে না, কারণ নুসরাতের বাবা এসব প্রেম ভালোবাসার বিশ্বাসী না। তিনি মনে করেন এখনকার ছেলে মেয়েরা এই প্রেম ভালোবাসাকে কোনো ছেলে খেলা মনে করছে। ইচ্ছে হলো প্রেম করো, পরে ছোট একটা কারণ দেখিয়ে সেটা ভেঙে ফেলা। এটাই এখনকার ছেলে মেয়েদের কাজ। রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নুসরাতের দিকে। কি ভাবছে মেয়েটা এতক্ষণ ধরে? কখন রিয়ান প্রেম নিবেদন করেছে এখনো কোনো উত্তর সে পায়নি। নুসরাত কি এখন রিয়ানকে সরাসরি না করে দিতে পারবে? ব্যাপারটা কেমন যেন দেখায়। একটা ছেলে নুসরাতের জন্য এত কিছু ত্যাগ করে এসেছে ভালোবাসা পাওয়ার জন্য। নিজের ভিতর সংকোচ তৈরি হয়েছে নুসরাতের। কি উত্তর দিবে এখন রিয়ানকে? স্যার, আমার বাবা মা মেনে নিবে না এই ধরনের কোনো সম্পর্ক। আমি চাই না এমন কোনো সম্পর্ক আমাদের মাঝে গড়ে উঠুক যা পরবর্তীতে সমাজে আমাকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে কটু কথা শুনতে হয়। মেয়েদের এই একটাই সমস্যা, সেটা হলো একটা ছেলে একটা মেয়েকে প্রপোজাল করলে মেয়েটার প্রধান উক্তি হলো বাবা মা মেনে নিবে না। আরে মেয়েটা কি তার বাবা মাকে একবারও জিজ্ঞেস করেছে এই ব্যাপারে? না, সে বাবা মাকে জিজ্ঞেস না করেই একটা ছেলের প্রপোজাল রিজেক্ট করে দেয়। নুসরাত, তুমি আমার প্রপোজাল রিজেক্ট করার পর আমি তোমাকে ছেড়ে দিব এটা মোটেই ভেবো না, কারণ আমি অন্য সব ছেলেদের মতো করে তোমাকে ভালোবাসিনি। প্রেম ভালোবাসায় বাধা আসবেই, তাই বলে কি আমি ছেড়ে চলে যাব? তা কখনো না। আমি অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করতাম। এই পছন্দটা একসময় ভালোবাসায় রূপ নিয়েছে। আমি তোমার নেশায় আসক্ত। নুসরাত খুব মনোযোগ দিয়ে রিয়ানের কথাগুলো শুনছে। সব কথায় তুলনামূলক যুক্তি আছে, কিন্তু নুসরাতের কিছু করার নেই। তার হাত বাঁধা। এই সমাজের মানুষের কাছে পবিত্র ভালোবাসাগুলোর কোনো দাম নেই। স্যার, আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা। আমি চাইলেও আপনাকে ভালোবাসতে পারবো না। ভালো তুমি আমাকেই বাসবে, সেটা সময় বলে দিবে। আমি অনেক বছর অপেক্ষা করেছি, আর অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। তোমাকে আমার প্রয়োজন, সেটা আমি যে কোনো পদ্ধতিতে পেয়ে ছাড়বো। কেউ বাধা দিতে আসলে আমি মেরে ফেলবো তাকে। আপনার যা ইচ্ছা আপনি তা করেন, এর মধ্যে আমি নেই। আমাকে এখন যেতে হবে, নয়তো সবাই খারাপ কিছু চিন্তা করবে। নুসরাতের কথাটা শোনা মাত্র রিয়ান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কেবিনের দরজাটা লক করে ফেলে। নুসরাত রিয়ানের এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। রিয়ান নুসরাতের দিকে গুটি গুটি পায়ে এগোতে থাকে। নুসরাত এক পা করে পেছাতে থাকে রিয়ানের থেকে। পিছাতে পিছাতে একসময় টেবিলের সাথে ধাক্কা লাগে, পিছন যাওয়ার আর জায়গা নেই। নুসরাত নিজের হাত দিয়ে টেবিল চেপে ধরে আছে। মনের ভিতর ভয় সৃষ্টি হয়েছে। রিয়ান নুসরাতের ভয় পাওয়া মুখের ফেসটা দেখে শয়তানি হাসি দেয়। রিয়ান নুসরাতের অনেক কাছে চলে এসেছে। দুজনের মধ্যে এখন এক আঙ্গুল সমপরিমাণ দূরত্ব। নুসরাতের বুকের ভেতর মনে হচ্ছে ট্রেন ছুটছে। কপালের আশেপাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চুলগুলো সেই ঘামে লেপ্টে রয়েছে। রিয়ান বিষয়টা খেয়াল করলো, নুসরাতকে অনেক আকর্ষণীয় লাগছে। নিজ হাত দিয়ে নুসরাতের লেপ্টে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দেয় রিয়ান। নুসরাত রিয়ানের থেকে অনেকটা খাটো, যার কারণে রিয়ানের বুকের হার্টবিটের ধুকপুক আওয়াজ ভালো করে শুনতে পাচ্ছে সে। রিয়ানের দেওয়া বডি স্প্রের ঘ্রাণটা নুসরাতের কাছে পরিচিত মনে হচ্ছে। ওই দিন রাতের অচেনা আগন্তুকের শরীর থেকেও এমন একটা ঘ্রাণ বেরিয়েছিল, আবার আজ একই ঘ্রাণ রিয়ানের শরীর থেকে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কেমন যেন রহস্যময় লাগছে নুসরাতের কাছে। হঠাৎ নুসরাতের মুখের উপর রিয়ান ফু দেয়। নুসরাত হালকা কেঁপে উঠে। রিয়ানের চোখ জোড়া কি যেন বলতে যাচ্ছে, কিন্তু নুসরাত বুঝতে পারছে না। অনেক মানুষ আছে যারা আরেকজনের চোখের ভাষা বুঝতে পারে। নুসরাত আজ পর্যন্ত কারো চোখের ভাষা বুঝতে পারেনি। স্যার, কি করছেন এগুলো? ছাড়েন আমাকে, আমি চলে যাব এখান থেকে। রিয়ান নিজের বাম হাতটা দিয়ে নুসরাতের কোমর চেপে ধরে। নুসরাত কেঁপে ওঠে। নিজের ভিতর কেমন যেন একটা অন্যরকম অনুভূতি তাড়া করছে।
রিয়ানের ডান হাতটা নুসরাতের চুলের পিছনে ঘাড়ে ধরে আছে। রিয়ানের গরম নিঃশ্বাস নুসরাতের মুখের উপর পড়ছে। নুসরাতের শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। দুজনের মধ্যে এখন একটু ফাঁকা জায়গা নেই। রিয়ান নিজের গোলাপি ঠোঁটজোড়া নুসরাতের নরম ঠোঁটে মিলিয়ে দেয়। নুসরাত যেন এটা বিশ্বাস করতেই পারছে না। একজন শিক্ষক তার সাথে এমন একটা কাজ করতে পেরেছে। দুজন দুজনের থেকে আলাদা হয়ে আছে। রিয়ান নুসরাতের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। দুজনেই জোরে জোরে শ্বাস ফেলছে। নুসরাত মাথা নিচু করে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। রিয়ানের দিকে চাওয়ার মতো ক্ষমতা তার নেই। একরাশ লজ্জায় সে হানা দিয়েছে নুসরাতের মুখে। রিয়ান হাত দিয়ে নুসরাতের মুখটা উঁচু করে। লজ্জায় নুসরাত পিছনের দিকে ঘুরে দাঁড়ায়। রিয়ান মুচকি হাসে। নুসরাত, এদিকে আমি দাঁড়িয়ে আছি, আমার দিকে তাকাও। ওইদিকে কি দেখো? এদিকে তাকাও বলছি। নুসরাত তবুও তাকায় না। কেমন যেন লাগছে। রিয়ান নুসরাতকে নিজের দিকে ফিরায়। লজ্জায় মেয়েটার মুখটা লাল হয়ে আছে। এত লজ্জা পেলে কিভাবে হবে? আমাদের বিয়ের পর তো আরো কত রোমান্টিক অত্যাচার তোমাকে সহ্য করতে হবে। এখন থেকে প্রতিদিন আমার কেবিনে এরকম করে প্র্যাকটিস চলতে থাকবে, যাতে করে তোমার সব লজ্জা ভেঙে শেষ হয়ে যাবে। আপনি কিভাবে আমাকে বিয়ে করবেন? একজন শিক্ষক কেমন করে তার ছাত্রীকে বিয়ে করবে? সমাজের লোকেরা কি বলবে? এমন সমাজ ত্যাগ করে দূরে কোথাও নির্জনে চলে যাব আমরা, যেখানে থাকবো আমি আর তুমি। মুক্ত আকাশে তোমাকে নিয়ে উড়াবো প্রেমের ঘুড়ি। সেখানে আমাদের বাধা দেওয়ার মতো কোনো সমাজ নামক কিছু থাকবে না। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি যদি আপনার সাথে না যাই তাহলে কি করবেন? জোর করে তুলে নিয়ে যাব, হোক সেটা তোমার অমতে। তোমাকে পেলে অনুভবে মন ছুঁয়ে যাবে আমার। আপনার এই অসভ্য অনুভূতি নিজের মাঝেই পুষে রাখেন। আজ আমার সাথে যা করলেন আপনি, অন্য কেউ থাকলে যে কি করতো। তাহলে তুমি অন্যদের মতো কিছু করছো না কেন? চাইলেও তো তুমি জোরে জোরে ডেকে মানুষজনকে উপস্থিত করাতে পারতে, তাহলে করনি কেন? নুসরাত বাকরুদ্ধ হয়ে যায়। বলার মতো কিছু নেই। কি বলবে এই প্রশ্নের উত্তরে জানা নেই নুসরাতের। চাইলে নুসরাত চিৎকার দিয়ে সবাইকে জড়ো করতে পারত, কিন্তু সে নিজের অজান্তে এটা করলো না। কোনো একটা মায়া কাজ করেছে রিয়ানের প্রতি, কিন্তু এমন তো হওয়ার কথা না। স্যার, আমি বরং এখন যাই এখান থেকে। আমার অনুমতি ছাড়া এক পা পর্যন্ত নাড়াবে না। আমি যখন বলবো তখন তুমি বাইরে যাবে। কিন্তু স্যার, আমার বান্ধবীরা কি মনে করবে? এতক্ষণ ধরে আমি ভিতরে কি করছি সেটা যদি জানতে চায়, তাহলে কি জবাব দিব আমি? বলে দিবে আমার আর তোমার মধ্যে এতক্ষণ কি চলছিল, আর তোমার সব বান্ধবীদের শিখিয়ে দিবে রোমান্স কিভাবে করতে হয়। আমি এই ধরনের কথা কখনো ওদের বলবো না। আমার লাজ লজ্জা বলতে এই কিছু একটা তো আছে। বান্ধবীদের সাথে রোমান্টিক বিষয় নিয়ে বলা বলি করতে সমস্যা কোথায়? কলেজ জীবনে এইসব নিয়ে আমি বন্ধুদের সাথে কত মজা করতাম, আর এখন তুমি বলছো এই সামান্য বিষয় নিয়ে বলতে লজ্জা করবে? নুসরাত একটু রাগ দেখিয়ে বলে, এখন আমি যে সরাসরি সব বান্ধবীদের বলে দেব আমাদের রিয়ান স্যার আমাকে ভালোবাসে, তাই নিজের কেবিনে ডেকে প্রপোজ করে আবার জোর করে চুমুও খেয়েছে আমার ঠোঁটে। নিজের কথায় নিজেই ফেঁসে গেছে নুসরাত। রিয়ান হি 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 করে দাঁত কেলিয়ে জোরে জোরে হাসতে থাকে। নুসরাত দরজাটা খুলে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে রিয়ানের কথায় লজ্জায় লাল হতে হতো নুসরাতের। আজ আর তেমন কোনো ক্লাস নেই, তাই নুসরাত বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর মনে মনে চিন্তা করতে থাকে, জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। ঠিক এমন অবস্থা হয়েছে নুসরাতের। চাইলেও কাউকে বলতে পারছে না ওই দিন রাতের আগন্তুকের সম্পর্কে। কিভাবে বলবে? অচেনা আগন্তুক যা করেছে নিজের সম্মানের ব্যাপার। নুসরাত রাতে বিছানায় ঘুমোতে গেলেই সেই ভয়ঙ্কর ঘটনা চোখের সামনে ভাসতে থাকে। কোনো একটা বিষয় নিয়ে মানুষ অনেক বেশি চিন্তা করলে একসময় সে ডিপ্রেশনে চলে যায়। বারবার একই বিষয়টা মাথায় চলে আসে। যতক্ষণ পর্যন্ত না সেই উল্লেখিত বিষয়সমূহের উত্তর পাওয়া যায়, ততক্ষণ মস্তিষ্ক এটা নিয়েই পড়ে থাকে। নুসরাত নিজেও ডিপ্রেশনে ভুগছে। নিজের মনের কথা কাউকে শেয়ার করলে কিছুটা শান্তি পাওয়া যায়, কিন্তু নুসরাতের কাছে এমন একটা ঘটনা ঘটছে যা লজ্জায় কাউকে বলতেও পারছে না সে। মৃত্যুর যন্ত্রণার থেকেও ডিপ্রেশনে পড়া যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। নুসরাতের এখন কিছুই ভালো লাগে না। এই ব্যস্ত শহর, ব্যস্ত সব মানুষজন মিলিয়ে সবকিছু নিরামিষ মনে হচ্ছে। একসময় শহরটাকে নুসরাত সবচেয়ে বেশি পছন্দ করত। ছোট থেকেই বড় হওয়া পর্যন্ত নুসরাতের অবস্থান ছিল ব্যস্ত শহরে। এখন একা থাকতে বেশি মনে চায় ওর। একা থাকাটা অনেকটা নেশার মতো কাজ করে মানুষের মধ্যে। নুসরাত একাকিত্বের নেশায় আসক্ত হয়ে গেছে। বেশি কিছুক্ষণ ধরে নুসরাত খেয়াল করছে তার আশেপাশে দুইটা ছেলে বাইক নিয়ে রাউন্ড দিচ্ছে। কলেজ থেকে নুসরাতের বাসার দূরত্ব অল্প, তাই সে মাঝে মধ্যে হেঁটে হেঁটেই বাসায় যায়।
আজও নুসরাত হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। তখন একটা ছেলে দুইটা নুসরাতের পেছনে পড়ে আছে। ছেলে দুইটাকে নুসরাত ভালো করেই চিনে, পাশের এলাকার ছেলে। মেয়েদের ইফটিজিং করা মূলত তাদের প্রধান কাজ। অনেক আগে থেকেই নুসরাতের পেছনে পড়ে আছে বাইকের উপর থাকা কালো চেহারার রফিক নামের ছেলেটা। নুসরাত কাউকে তেমন পাত্তা দেয় না, তবুও নুসরাতকে রফিক অনেক ডিস্টার্ব করে। রফিক অনেক খারাপ একটা ছেলে, থানায় অনেক কেস আছে রফিককে নিয়ে, এর মধ্যে অন্যতম রেপ। নুসরাত সবসময় রফিকের থেকে দূরে দূরে থাকে, কখন কি করে বলা যায় না। রফিক নামের ছেলেটা বাইক থেকে নামে, হলুদ রঙের একটা গেঞ্জি, কাটা ছেঁড়া একটা স্টাইলিশ প্যান্ট, গলায় ঝুলে আছে মোটা চেইন, মুখে জ্বলন্ত সিগারেট। রফিক নুসরাতের সামনে এসে দাঁড়ায়। নুসরাত একটু সরে বাম পাশ দিয়ে চলে যাবে, সামনে এসে দাঁড়ায় রফিক। ডান দিক দিয়ে গেলেও পথ আটকায় রফিক। নুসরাত রেগে যায় রফিকের এমন আচরণে। সমস্যা কি? রাস্তার মাঝে এটা কি ধরনের আচরণ? সরে দাঁড়ান, আমাকে যেতে দেন। হা হা হা, অনেক দিন ধরে তোর পিছনে পড়ে আছি, কিন্তু তুমি আমাকে একটু পাত্তা দাও না। আজ শেষবার, এরপর আর কোনো সুযোগ দিব না। আপনার সুযোগ দেওয়ারও প্রয়োজন নেই। আপনি আমার পেছনে এমন করে পড়ে আছেন কেন? রাস্তায় কি অন্য কোনো মেয়ে দেখেন না? অন্য মেয়েদের দিকে নজর যায় তো, অন্য মেয়েরা তো তোমার মতো এত সুন্দরী না। তোমার যে ফিগার দেখলেই নিজেকে কন্ট্রোল করতে অসম্ভব হয়ে যায়। রফিক কথাটা বলেই নুসরাতের শরীরে হাত দেয়। নুসরাত এক ঝাটকায় রফিকের হাতটা সরিয়ে দিল। নিজের হাত ডান হাত দিয়ে রফিকের বাম গালে কষে একটা চড় মারে। দূর থেকে কোনো এক আগন্তুক বিষয়টা খুব করে দেখেছে। নুসরাতের সাথে কেউ এমন করুক এটা চায় না আড়ালের আগন্তুক। নুসরাত রেগে মেগে বলে, মেয়েদের শরীর এত পছন্দ, তাহলে পতিতালয়ে গিয়ে নিজের শখ মিটিয়ে আয়। আমার সাথে এর পর থেকে যদি কোনো ধরনের বেয়াদবি করিস, তাহলে এর ফল ভালো হবে না কিন্তু। রফিক বাম গালটা হাত দিয়ে বলে, তোমার ওই নরম হাতে চর খেতে আমি প্রতিদিন এমন 2-4টা ভুল করতেই পারি। নুসরাত জানে রফিককে এখন কিছু বললে সে আরো কথা ঘুরিয়ে পেঁচিয়ে অযথা সময় নষ্ট করবে। নুসরাত চলে আসে সেখান থেকে। রফিক সেখানে দাঁড়িয়ে নিজে নিজে বলছে, নুসরাত, তোমাকে আমার চাই, সেটা এক রাতের জন্য হলেও। আমি যেটা চাই সেটা পেয়ে তারপর পিছু ছাড়ি। চৌধুরী মঞ্জিলে রিয়ান এক মনে বসে বসে টেবিলে দেওয়া খাবারগুলো খেয়ে যাচ্ছে। সামনে যে ওর বাবা মা বসে আছে সেদিকে রিয়ানের কোনো হুঁশ নেই। রিয়ানের বাবা মা দুজনেই রিয়ানের বিয়ের ব্যাপারে অনেক চিন্তিত, কিন্তু রিয়ানের চেহারায় এই ব্যাপারে চিন্তার ছিটে ফোটাও নেই। রিয়ান, আমি আর তোমার বাবা যে এতক্ষণ এখানে বসে বসে কথাগুলো বলেছি, তুমি কি তা শুনতে পেয়েছো? রিয়ান কথাটা শুনেও না শোনার মতো করে খেয়েই যাচ্ছে। রিয়ানের মুখ থেকে কোনো জবাব না পেয়ে রিয়ানের বাবা রেগে বলেন, কি হলো রিয়ান, তোমার মায়ের কথার জবাব দিচ্ছ না কেন? এটা কোন ধরনের বেয়াদবি? রিয়ান টেবিলের উপর থাকা পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে এক ঢোকে সবটুকু পানি পান করে। বলতে শুরু করে, খাবার খাওয়ার সময় যে কথা বলতে হয় না সেটা তো তোমরা দুজন জানো, তাহলে কেন আমাকে খাওয়ার সময় প্রশ্ন জিজ্ঞেস করছো? রিয়ানের বাবা আরিয়ান থমকে যায় নিজের ছেলের এমন উত্তরে। আরিয়ান চৌধুরী একজন বিজনেসম্যান। বিজনেস করতে হলে প্রথমে দরকার মস্তিষ্কের বুদ্ধি। একজন বিজনেসম্যান হয়ে থাকে অনেক বুদ্ধিমান। নিজেরা নিজেদের সাথে কঠোর মাইন্ড গেম খেলতে থাকে। যে যত বেশি ভালো মাইন্ড গেম খেলতে পারবে সে তত তাড়াতাড়ি নিজের কোম্পানিকে বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। ঠিক তেমনি একজন বিশাল মাইন্ড গেমার আরিয়ান চৌধুরী সবসময় মাইন্ড গেমারের মতো আচরণ করে, কিন্তু আজ নিজের ছেলেকে প্রশ্ন করে যে উত্তর পেল এতে আরিয়ান মোটেও খুশি না। সেটা আমি জানি। এখন তোমার খাওয়া শেষ হয়েছে, তাহলে তোমার মায়ের প্রশ্নের জবাব দাও। এত অস্থির হচ্ছ কেন? আমি প্রশ্নের জবাব অবশ্যই দিব। মা, এবার তুমি আমাকে আবার প্রশ্ন করো। প্রশ্ন তোমার কাছে একটাই, সেটা হলো তোমার বিয়ে নিয়ে। আমাদের একমাত্র ছেলে তুমি, ভালো বয়সও হয়েছে তোমার। এখন আমরা চিন্তা করছি তোমার জন্য মেয়ে দেখব। বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, তবে তবে কি? আমি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চাই। তোমরা জানো আমি একটা মেয়েকে ভালোবাসি, সেটা হলো নুসরাত। আমি বিয়ে করলে নুসরাতকেই করব, অন্য কোনো মেয়েকে না। আমরা তো সেটা মানা করছি না। তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করবে, এটা ভালো কথা। নুসরাতের বাসার ঠিকানা দাও, আমরা যে কথা বলে আসি। রিয়ান নুসরাতের বাসার ঠিকানা দিয়ে দেয়। রিয়ান মনে মনে অনেক খুশি, নিজের ভালোবাসার মানুষকে কিছুদিন পরেই সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে যাচ্ছে। কিন্তু নুসরাতের বাবা মা যদি এই সম্বন্ধে রাজি না হয় তাহলে কি হবে? নিজের উপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে। রিয়ান সফল হতে চাইলে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো অবস্থায় নিজেকে সঠিকভাবে পরিচালনা করাই জ্ঞানী ব্যক্তির কাজ। রিয়ান কখনো হারতে শিখেনি, কষ্ট করে হলেও জিতেছে। এইবার তো এটা নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার লড়াই।
রাত প্রায় 11:15। রিয়ান নিজের ঘরের আয়নার সামনে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে লেগে আছে রাগের প্রতিচ্ছবি। রিহান বহুদিন পর আজকে ওর পরিচিত একটা ড্রেস পরেছে। কানাডা যাওয়ার আগে মাঝে মধ্যে রাতে কোনো মিশনের উদ্দেশ্যে পরিধান করে যেত সে, কিন্তু কানাডা যাওয়ার পর থেকে কখনো সেই পরিচিত ড্রেসটা পরা হয়নি। আজ আবারও সেই মিশনের উদ্দেশ্যে বের হবে রিয়ান। পরনে তার কালো কালারের একটা জিন্স জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় লম্বা হুডওয়ালা টুপি, মুখে একটা মাস্ক, সাদা কালারের উপর লাল রং ছিটানো। মাস্ক ডিজাইনটা দেখতে খুবই ভয়ানক। লাল রংটা মানুষের রক্তের মতো দেখা যায়। রিয়ান আলমারির ভিতর থেকে একটা সাদা কালারের বক্স বের করে। এমন ধরনের বক্স ডাক্তারের সাথে দেখা যায়। আলমারিতে লুকিয়ে রাখা পুরনো পিস্তলটা বের করে কোমরের কভার পয়েন্টে রাখে রিয়ান। বিছানার উপর থেকে বাইকের চাবিটা নিয়ে রওনা দেয় ভয়ঙ্কর মিশনের উদ্দেশ্যে। আকাশে কালো মেঘ ঘোরাঘুরি করছে। আচমকাই আলোহীন আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশে তারার ছিটে ফোটাও নেই। যখন তখন বৃষ্টি নামতে পারে। বড় বড় নাইট ক্লাবগুলো বন্ধ করে দিচ্ছে। রাতের এমন অবস্থা দেখে রাস্তার আশেপাশে ছোট বড় সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। নির্জন রাস্তাগুলো একেবারে নীরব হয়ে গেছে। রফিক আর সেলিম নাইট ক্লাব থেকে বেরিয়ে বাসার দিকে যাচ্ছিল। তখনই সামনে দেখতো পায়ে বাইকের উপর কেউ বসে বসে মনের সুখে সিগারেট টানছে। দেখে মনে হচ্ছে আবহাওয়ার গতিবেগের এমন পরিবর্তনের অবস্থায় সে ব্যক্তিটা ভয় পাচ্ছে না। রফিক আর সেলিম আজ একটু বেশি নেশা করে ফেলেছে। দুজন ঠিকমতো হাঁটতে পারছে না, হেলে দুলে হাঁটছে। রফিক যে বাইকের উপর বসা আগন্তুকের সামনে দাঁড়ায়, পিছনে সেলিম। রফিক মাতালদের মতো করে বলতে শুরু করে, এই কে তুই? এত রাতে রাস্তার মাঝখানে বাইক দাঁড় করিয়ে বসে বসে সিগারেট টানছিস? আগন্তুক বাইক থেকে নেমে দাঁড়ায়। সিগারেটে একটা টান দিয়ে সবগুলো বিষাক্ত ধোঁয়া রফিকের মুখের উপর ছাড়ে। নে, এবার বাইক থেকে নেমে সিগারেট টানছি। আগন্তুকের এমন কথা শুনে রফিক রেগে বলে, এই তুই কোন সাহসে আমার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছাড়লি? জানিস আমি কে? চাইলে তোকে এখানে মেরে চলে যেতে পারবো। কে তুই ভাই? আমি চিনতে পারছি না তোকে। তুই কি এই এলাকার মাস্তান নাকি? আমি মাস্তান না, আমি আমার ঘরে মাস্তান পুষি। তুই আগে এটা বল, আমার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছাড়লি কেন? আমার মুখ, আমার সিগারেট, আমি যা ইচ্ছে তাই করব। তুই বলার কে? সবকিছু তোর থাকলেও এলাকা আমার। এখানে আমি যা বলি তাই হয়। তুই মনে হয় আমাকে চিনতে পারিসনি। বুঝতে পেরেছি, তুই এই এলাকাপাতি মাস্তান। সমস্যা নেই, আমি আবার এইসব পাতি মাস্তান এলাকা থেকে কমানোর জন্য পারদর্শী। আগন্তুকের বাড়িটা যেন রফিকের সহ্য হয়নি। দৌড়ে যে আগন্তুকের বড় কলারটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, পাতি মাস্তান মানে? আমি এই এলাকার বস। শালা আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে পাতি মাস্তান বলিস? তোর সাহস দেখে আমি অবাক। এই নীরব নির্জন রাস্তায় তোকে মেরে দিলে কেউ দেখবে না। আগন্তুক শব্দ করে হেসে ওঠে। এমন ভাবে হাসছে মনে হচ্ছে রফিক ফান করার কথা বলছে। আগন্তুক নিজের কলার থেকে রফিকের হাতটা ছাড়িয়ে বলে, আমি 3টা জিনিস খুব অপছন্দ করি। এর মধ্যে একটা হলো কেউ আমার কলার ধরবে। তুই নিজেই মনে হয় না আমাকে এখনো চিনতে পেরেছিস। কে তুই? আমার এলাকায় এসে আমাকে কিছু বলে চলে যাবি? শরীরে হাত লাগিয়ে দেখ আমি কি অবস্থা করি তোর। আগন্তুক রফিককে নিজের হাত দিয়ে ঝাঁকাচ্ছে আর বলছে, এই যে শরীরে হাত দিলাম, কর। এখন আমাকে কিছু করে দেখা। আজ তোর এলাকায় তোকে মারবো। দেখি আমাকে কে বাধা দিতে আসে। আগন্তুকের হাতের ধাক্কা খেতে খেতে রফিক একসময় রাস্তার পড়ে যায়। সেলিম এগিয়ে আসবে তখনই আগন্তুক কোমরের কভার পয়েন্ট থেকে পিস্তলটা বের করে সেলিমের বাম পায়ে গুলি করে। সেলিম নিচে পড়ে যায়। আগন্তুকের হাতে পিস্তল দেখে রফিক ভয় পেয়ে যায়। রফিক এলাকার মধ্যে যতই মাস্তানি করে না কেন, কখনো পিস্তল নিয়ে কিছু করেনি। এখন আগন্তুকের হাতে পিস্তল দেখে রফিক বুঝে গেছে সামনে দাঁড়িয়ে থাকা ভয়ানক ব্যক্তিটা কেমন হতে পারে। অনেক দিন হলো আমি এই মেশিন ব্যবহার করি না, সময়ের জন্য চালানো হয়নি। আজকে অনেকদিন পরে ট্রাই করলাম, ভালোই চলে মেশিনটা। ভাই, কে আপনি? এইভাবে সেলিমের পায়ে গুলি করলেন কেন? ভয় পেয়েছিস? আমি মানুষকে ভয় দেখাতে ভালোবাসি, অনেক মজা পাই তখন যখন আমাকে দেখে কেউ ভয় পায় আর আমার চরণে পড়ে ক্ষমা চাই। তুই আমাকে মজা দিয়েছিস, আমি তোকে প্রাণে মারবো না, শুধু বাম হাতটা কেটে দিব। আগন্তুক পাগলের মতো করে হাসতে হাসতে দৌড়ে যেয়ে বাইকের উপর থেকে একটা বক্স নিয়ে আসে। রফিক আগন্তুকের এমন পাগলামি হাসি দেখে ভয় পেয়ে যায়। আগন্তুক বক্সের ভিতর থেকে ছোট একটা ধারালো অস্ত্র বের করে। অস্ত্রটা দেখে মনে হচ্ছে অনেক ধারালো, শক্ত কোনো কিছু মুহূর্তের মধ্যে কেটে যাবে। কি করতে যাচ্ছে আগন্তুক জানা নেই রফিকের। ভাই, এটা বের করছেন কেন? কি করবে এটা দিয়ে? যা ইচ্ছা করেন আমাকে, কিন্তু কিছু করবেন না। তোকে কিছু করব না তো, শুধু তোর এই
নোংরা হাতটা কেটে ফেলবো। কেমন লাগবে বলতো? আমার ভাবতেই কেমন যেন লাগছে। রফিক নিজের হাত দুটো পেছনে নিয়ে নেয়। এই পাগলা আগন্তুকের বিশ্বাস নেই। আগন্তুক ডান হাতে অস্ত্রতা ধরে বাম হাত দিয়ে রফিকের সাথে জোরাজুরি করছে। এক পর্যায়ে এমন কিছু ঘটবে বিশ্বাসই হচ্ছে না রফিকের। আগন্তুক আজকে হিংস্র রূপ নিয়েছে। নিজেকে মনে হচ্ছে কোনো আক্রমণ ভাগের নির্যাতিত হিংস্র পশু। রফিক কোনো অবস্থায় নিজের হাত দিতে প্রস্তুত না। অনেকক্ষণ জোরাজোরি করার পর আগন্তুক রফিকের বাম হাতটা ধরতে সক্ষম হয়। সবার চোখের পলকের আগে আগন্তুক অস্ত্রটা দিয়ে রফিকের বাম হাতটা কেটে ফেলে। রফিক জোরে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু রফিকের চিৎকার শুনে কেউ আজ তাকে বাঁচাতে আসবে না। আগন্তুক উচ্চস্বরে পাগলের মতো হাসতে থাকে। বক্স থেকে কিছু ডাক্তারি জিনিসপত্র বের করে। লম্বা সুই দিয়ে রফিকের কাঁটা হাতে সেলাই করতে থাকে। রফিক জোরে জোরে কান্না করছে। এমন ব্যথার চেয়ে মৃত্যু অনেক ভালো। আগন্তুক সেখানে আর দাঁড়ায় না, বক্সটা হাতে নিয়ে বাইকের কাছে যায়। সেলিম অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। রফিক নিজের কাটা হাতের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। কেমন ভয়ানক সাইকো টাইপের লোকটা। হাত কেটে ফেলার সময় নিজের বিবেক একটু বাধা দেয়নি। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে মনে হয় গ্রীষ্মের প্রথম বৃষ্টির রাত। আগন্তুক আর পিছনের দিকে তাকায় না। তাকালে হয়তো দেখতে পেত রফিকের অনাতঙ্ক চিৎকার। সকাল 9:30 নুসরাত কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে অনেক দেরি হয়ে গেছে মনে হয়। নুসরাত প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে যায় আর আসার সময় আসে। রাস্তার পাশে ছোট একটা বসতি, সেখানে অসহায় গরিব দুঃখী মানুষের বসবাস। এই জগতে ধনী ও গরিব নামের দুটো মানুষের শ্রেণী রয়েছে। ধনীরা গরিবের সাথে কোনো রকম আত্মীয়তা করতে চায় না। গরিবরা বড় নিষ্ঠুরতার শিকার, চাইলেও ভালো কিছুর আশা করতে পারে না। নুসরাতের বড় মামা একজন রাজনৈতিক নেতা। তিনি নেতা হওয়া সত্ত্বেও গরিবের প্রতি কোনো মায়া দয়া নেই। গরিবের হক নিজের কোষাগারে জমা করে। এই কারণে মূলত নুসরাত তার বড় মামাকে পছন্দ করে না। সমাজে এমন অনেকেই আছে যারা অন্যজনের হক মেরে খাচ্ছে। নুসরাত সবচেয়ে বেশি অপছন্দ করে এটা। কথাগুলো ভাবতে ভাবতে নুসরাত কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। অন্যদিনের মতো আজকেও সবাই বসে বসে কৃষ্ণচূড়া গাছতলায় আড্ডা দিচ্ছে। নুসরাত যে এক পাশে বসে পড়ে। নুসরাতের ঔজ্জ্বল্যহীন চেহারা দেখে মিম বলে ওঠে, নুসরাত, কি হয়েছে? কিছুদিন যাবত লক্ষ্য করছি তুই কেমন যেন হয়ে গেছিস। আগের মতো আমাদের সাথে কথা বলিস না, আড্ডা দিচ্ছিস না, ব্যাপার কি? নুসরাত মিমের দিকে তাকায়। মেয়েটা নুসরাতের অনেক খেয়াল রাখে। ছোট থেকেই মিমের সাথে নুসরাতের বেড়ে ওঠা। নুসরাত মিমকে প্রত্যুত্তরে একটা উদাসীন মুচকি হাসি দিয়ে বলে, আমার আবার কি হবে, সবকিছু ঠিক আছে। আর এখন পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত, তাই তোদের সাথে আড্ডা দিতে পারি না। নুসরাত, কালকে যে রিয়ান স্যার ওনার কেবিনে তোকে ডেকেছে, কি বলছে উনি? নুসরাত এটারই ভয় পাচ্ছিল এতক্ষণ। অবশেষে জান্নাত জিজ্ঞেস করেই ফেললো গতকালের কথা। নুসরাত জানে ফ্রেন্ড সার্কেলের ভিতর জান্নাতে একমাত্র মেয়ে যে এমন প্রশ্ন করতে পারে। নুসরাত নিজের মুখটাকে একটু চওড়া করে বলতে থাকে, বেশি কিছু বলেনি স্যার, 2 দিন কেন কলেজে আসেনি এটাই শুধু জিজ্ঞেস করেছেন, আর আমার সম্পর্কে কিছু তথ্য। আমার বিশ্বাস হয় না। শুধু এই কথাগুলো জানার জন্য রিয়ান স্যার নিজের কেবিনে ডেকেছিল? তোর কি মনে হলো সেটা জেনে আমার কোনো লাভ নেই। আমি আমারটা নিজেই ভালো বুঝি। তুই তাহলে স্যারের রুমে এতক্ষণ কি করছিলি? আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছিলাম, প্রায় 30 মিনিট ধরে তুই স্যারের রুমে ছিলি। এতক্ষণ কি শুধু এই সকল কথাই বলাবলি করছিলি? নুসরাত জান্নাতের কথা শুনে বোকা হয়ে যায়। বিচক্ষণভাবে মেয়েটা প্রশ্নটা করে ফেলেছে। আচমকাই কাউকে এমন অবাক করা প্রশ্ন করে চিন্তায় ফেলে দিতে পারবে জান্নাত। নুসরাত এবার কি বলবে নিজেই শঙ্কায় আছে। কেন যে রিয়ান স্যার এতক্ষণ তার নিজের কেবিনে আটকে রেখেছিল, ভাবতেই স্যারের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে মনে যাচ্ছে নুসরাতের। নুসরাত আমতা করে বলতে থাকে, তুই মনে হয় ভুল দেখেছিস। আমি এত সময় ধরে স্যারের কেবিনে কি করব? আমি আরো আগেই বেরিয়ে চলে এসেছি। তুই যে মিথ্যা কথা বলছিস এটা আমি বুঝে গেছি। অযথায় এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাদেরকে বলে দে সত্যি কথাটা। নুসরাত ঘেমে যাচ্ছে। এখন সত্যি কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সত্যি কথা বলতে গেলে সবাই কি ভাববে নুসরাতকে নিয়ে? যার যা ইচ্ছে তাই ভাবুক, এতে নুসরাতের কি? সে যখন কোনো ভুল ত্রুটি করেনি, তাহলে সত্যি বলতে সমস্যা কোথায়? নুসরাত মুখ ফুটে কিছু বলতে যাবে এর আগেই পাশে বসে থাকা নীল রঙের ড্রেস পরা ভীম বলে, জান্নাত, আমি ইদানিং লক্ষ্য করছি তুই নুসরাতের পিছনে খুব বাজেভাবে পড়ে আছিস। নুসরাত কখন কি করছে না করছে এটা নিয়ে তুই অনেক প্রশ্ন জিজ্ঞেস করিস তাকে। কেন? আমি কি নুসরাতকে কিছু জিজ্ঞাসা করতে পারি না? বান্ধবী হিসেবে এই দায়িত্বটা কি আমার নেই? জিজ্ঞেস করতে পারিস, কিন্তু একটা মেয়ে যখন বলছে তার কোনো সমস্যা নেই, তাহলে কেন তুই বারবার জিজ্ঞেস করে অন্যকে বিরক্ত করিস? দেখ মিম,
আমি বুঝতে পারছি নুসরাতের কোনো সমস্যা, তাই আমি নুসরাতকে জিজ্ঞাসা করলাম মাত্র, সমস্যাটা কি? দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। নুসরাত এগুলো আর দেখতে না পেরে জোরে চিৎকার দিয়ে বলে, থাম তোরা এবার। জান্নাত, তুই কি জানতে চাস? একটা মাত্র প্রশ্ন আমাকে করতে পারবি, আর আমি তোকে সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। যদি একটা ছাড়া অন্য কোনো ফালতু প্রশ্ন করিস তাহলে আমি কিন্তু উত্তর দিব না। এখন রাজি থাকলে প্রশ্ন করতে পারিস। জান্নাত কিছুক্ষণ ভেবে শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বলে, প্রশ্ন অবশ্য অনেকগুলো ছিল, কিন্তু তুই তো আবার সেইগুলোর উত্তর দিবি না, তাই আমি একটা প্রশ্ন বাছাই করেছি, আর সেটা হলো, কালকে রিয়ান স্যারের কেবিনে এতক্ষণ কি করছিলি? নুসরাত বুঝতে পেরে গেছে এখন আর শত কথা বলেও জান্নাত বিশ্বাস করবে না, তবে সত্যি কথাটা বললে হয়তো বিশ্বাস করতে পারে। রিয়ান স্যার আমাকে কালকে প্রপোজ করেছে। উপস্থিত বসে থাকা সবাই অবাক হয়ে চেয়ে আছে নুসরাতের দিকে, চোখ জোড়া রসগোল্লার মতো হয়ে গেছে। হয়তোবা বিশ্বাস করতে পারছে না রিয়ান স্যারের মতো একটা ছেলে নিজে নুসরাতকে প্রপোজ করেছে। এটা বিশ্বাস করার মতো, যেখানে ছেলেদের কলেজের সব মেয়েদের ক্রাশ রিয়ান স্যার, সবার এমন অবাক হওয়া অবস্থা দেখে নুসরাত বলে, এমন করে চেয়ে থাকলে লাভ নেই, আমি সত্যিই বলছি রিয়ান স্যার আমাকে প্রপোজ করেছেন কালকে। নুসরাতের এমন কথাও এখন সবাইকে বিশ্বাস করতে হবে। জানাতে একটু মেজাজ দেখি নুসরাতকে বলে, তুই এটা বললি আমরা সুরসুর করে বিশ্বাস করব? প্রথমে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, নিজেকে স্বপ্নের জগতের একজন মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই মনে হলো আমি দিনের বেলা কিসের স্বপ্ন দেখব। নিজেকে স্বাভাবিক করে দেখলাম রিয়ান স্যার আমার উত্তর শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? রিয়ান স্যারের মতো এমন একটা হ্যান্ডসাম ছেলে, যার জন্য কত কত মেয়ে পড়ে আছে, আর সে কিনা নুসরাতকে প্রপোজ করেছে? কেন, আমাকে প্রপোজ করেছে বলে কি তোর জ্বলছে? জ্বলবে কেন? আমি কি একবারও বলেছি রিয়ান স্যার তোকে প্রপোজ করেছে বলে আমার হিংসা হচ্ছে? তা বলিনি, কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই আমার প্রতি বেশ রেগে আছিস। রাখবো না কেন সেটা বল। আমাদের বান্ধবী নতুন প্রেম করবে, আর আমরা সেটাই জানবো না? আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না? আরে, আমি কি বলছি রিয়ান স্যারের সাথে রিলেশনে জড়াবো? আমি বলে দিয়ে এসেছি বাসা থেকে এমন সম্পর্ক মেনে নেবে না। নুসরাত, তোর চেহারায় ফুটে উঠেছে রিয়ান স্যারের প্রতি ভালোবাসার প্রতীক। আমার মনে হয় তুই নিজেও স্যারকে ভালোবেসে ফেলেছিস। নুসরাত আর জান্নাত দুজনের মধ্যে বসে থাকা মিম এতক্ষণ তাদের বিরক্তকর কথাগুলো শুনছিল। বেশ খানিকক্ষণ পর মিম রেগে বলে, কি শুরু করেছিস তোরা দুজন? একটা বিষয় নিয়ে এত ঝামেলা করছিস কেন? আমি এটাই বুঝতে পারছি না। নুসরাতকে স্যার প্রপোজ করেছে, এখন নুসরাত স্যারকে রিজেক্ট করে দিয়েছে, শেষ এখানেই শেষ বিষয়টা। তা না করে এটা নিয়ে তোরা দুজন ঝামেলা বাঁধিয়েছিস। ঝামেলা কোথায় হচ্ছে? আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, এটাকে ঝামেলা করা বলছিস কেন তুই? সিরিয়াস বিষয়টা যদি এমনই হতো তাহলে এত জোরে জোরে না বলে কোনো ফাঁকা জায়গায় বসে কথা বলতে পারতি। কলেজের সবাইকে এখানে এসে আমাদের কথা শুনছে, আমরা আমাদের মতো করে কথা বলছি। আমি এটা বুঝতে পারছি না, নুসরাত কার সাথে প্রেম করে বা না করে এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তুই যে সজীবের সাথে রিলেশনশিপে আছিস, এটা নিয়ে কি আমরা কেউ কিছু বলেছি? নুসরাত জানে জান্নাত এখনো সিঙ্গেল, কিন্তু মিমের থেকে এখন শুনেছে জান্নাত সজীব নামের কোনো ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে আছে। নুসরাত জান্নাতকে উদ্দেশ্য করে বলে, জান্নাত, এটা কি সত্যি তুই সজীব নামের কোনো ছেলের সাথে প্রেম করিস? কেন, তুই জানিস না এটা? না, আমি কিভাবে জানবো? আমাকে তো জান্নাত এই ব্যাপারে তেমন কিছু বলেনি। নুসরাত, আমি আসলে তোকে বলতাম, কিন্তু হঠাৎই একদিন সজীব আমাকে প্রপোজ করে বসে, আর আমিও সজীবকে মনে মনে পছন্দ করতাম, তাই সজীবকে অ্যাকসেপ্ট করে ফেলেছি। এই কারণে আর বলা হয়ে ওঠেনি তোকে। সমস্যা নেই, আর এখন চল, সবাই ক্লাসের সময় হয়ে গেছে। দোতলা দক্ষিণ পাশের ক্লাসরুমটা নুসরাতের। সবাই গাছতলা থেকে উঠে দাঁড়ায় আর ক্লাসের দিকে অগ্রসর হয়। অঙ্কের টিচারগুলো খুব গম্ভীর আর রহস্যময় হয়ে থাকে। রিয়ান স্যার তাদের ব্যতিক্রম নয়, সে নিজেও বেশ গম্ভীর মুখ হয়ে ক্লাস করেন। তবে রিয়ান স্যার যতই গম্ভীর হয়ে থাকুক না কেন, ক্লাসের সবগুলো মেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নুসরাতের কেমন যেন লাগছে। রিয়ান স্যারের দিকে মেয়েরা তাকালে নুসরাতের এমন লাগে, কিন্তু কেন? এটা কি ক্ষণিকের ভালো লাগা, নাকি ভালোবাসার মায়ার টানে? কোনটা হবে বুঝতে পারছে না নুসরাত। রিয়ান স্যার আজকের ক্লাসে একবারও নুসরাতের দিকে তাকায়। নুসরাত পুরো ক্লাসে লক্ষ্য করেছে বিষয়টা। নুসরাত ভাবতে থাকে হয়তো কালকে রিয়ান স্যারের দেওয়া প্রপোজাল রিজেক্ট করে দেওয়ায় এমন করছেন তিনি। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা ছেলে একটা মেয়েকে সত্যি সত্যি ভালোবাসলে এত তাড়াতাড়ি করে কিভাবে ভুলে যেতে পারে? নুসরাত এগুলো ভাবছিল, তখনই পাশে বসে থাকা মিম তাকে আস্তে করে ধাক্কা দিয়ে বলতে থাকে, এই নুসরাত, কি হলো তোর? ক্লাস শেষ হয়ে গেছে তো, আর কতক্ষণ এভাবে নিশ্চুপ হয়ে বসে থাকবি? মিমের কথায় ধ্যান ভাঙে নুসরাতের।
রিয়ান স্যারকে নিয়ে সে এতটাই ভাবছিল যে কখন স্যার ক্লাস করিয়ে চলে গেছে সেটা বুঝতেই পারেনি। এবার নুসরাত বলে, রিয়ান স্যার কখন চলে গেছে? তুই সারাদিন কি এত ভাবিস যার জন্য কিছুই খেয়াল করিস না? আমি নিজেও জানি না কি এত চিন্তা করি আমি। তোরা সবাই আমার জন্য অপেক্ষা করিস না, আমি একটু রিয়ান স্যারের কেবিনে যাব, তোরা চলে যা। নুসরাত আর কাউকে কিছু বলতে না দিয়ে দৌড়ে রিয়ান স্যারের কেবিনের দিকে যেতে থাকে। অনুমতি ছাড়াই নুসরাত রিয়ান স্যারের কেবিনে প্রবেশ করে। যে এমন কিছু দেখবে নুসরাত ভাবতেও পারেনি। নুসরাত রিয়ান স্যারের কেবিনে প্রবেশ করে। রিয়ান স্যারের হাত কলেজের সবচেয়ে সুন্দরী টিচার অপর্ণা ম্যাডাম ধরে বসে আছে। অপর্ণা ম্যাডাম এখনো সিঙ্গেল, মনের মতো কোনো ছেলে পায় না বলে ম্যাডাম এখনো বিয়ের সাজ সাজেনি। অপর্ণা ম্যাডামের বয়স প্রায় 30-এর কাছাকাছি, কিন্তু ম্যাডামকে দেখে কোনোভাবে বোঝা যায় না ওনার বয়স এত। বলতে গেলে কলেজের সব ছেলেগুলো ম্যাডামকে ইমপ্রেস করার ধান্দায় থাকে, কিন্তু ম্যাডাম কাউকে তেমন পাত্তা দেয় না। ম্যাডাম রিয়ান স্যারের হাত দুটো ধরে কি যেন বলছে। নুসরাত এটা দেখে ভীষণ রেগে যায়, কিন্তু এটা সে বাইরে প্রকাশ করে না, নিজেও চায় না এটা বাইরে প্রকাশ হোক। নুসরাতকে অনুমতি ছাড়া আচমকাই কেবিনে প্রবেশ করতে দেখে রিয়ান স্যার নিজের হাত দুটো ম্যাডামের কাছ থেকে ছাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। অপর্ণা ম্যাডামও বসা থেকে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে নুসরাত চুপটি করে দাঁড়িয়ে আছে, আর শান্ত চোখের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি দুইটার দিকে অচেনা দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুমতি ছাড়া রিয়ানের কেবিনে কেউ প্রবেশ করুক এটা সে কখনো পছন্দ করে না। এখন মাত্র ক্লাস করিয়ে কেবিনে এসে বসার সাথে সাথে অপর্ণা ম্যাডাম রিয়ানের কক্ষে প্রবেশ করে। রিয়ান কলেজে আসার পর থেকে সে একটা বিষয় লক্ষ্য করছে, সেটা হলো এই অপর্ণা ম্যাডাম রিয়ানের দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে থাকে। রিয়ান অপর্ণা ম্যাডামের কাছ থেকে যতটা পারে দূরে দূরে থাকার চেষ্টা করে। এতক্ষণ ক্লাসে অঙ্ক করিয়ে রিয়ানের অবস্থা অনেকটা করুণ, তাই সে নিজের কেবিনে বসে বসে আরাম করছিল, কিন্তু সে আরাম করা আর তার ভাগ্য জুটল না। অপর্ণা ম্যাডাম এসেই হাত ধরে বলতে থাকে, রিয়ান স্যার বাসা থেকে আমাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে। আপনার বাসা থেকে আপনাকে বিয়ের চাপ দিতেই পারে, এটা আমাকে বলার কি আছে? আর এমনিতেই বিয়ের বয়স তো আপনার হয়ে গেছে। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন প্লিজ। আমার তো কোনো ছেলেই পছন্দ হয় না। এই পর্যন্ত বাবা মা আমাকে কত ছেলে দেখিয়েছেন, কিন্তু আমার কাউকে পছন্দ হয় না। এবার বাবা মা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। কাউকে পছন্দ হয় না মানে কি? দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেন। চোখের সামনে ভালো ছেলে রেখে দেশ ঘুরে ছেলে খুঁজতে হবে কেন আমার? আমি আমার জীবন সঙ্গী হিসেবে একজনকে পছন্দ করেছি। বাহ, বেশ ভালোই তো। তা আপনার সেই নম্র ভদ্র ভালো ছেলেটা কে কোথায় থাকে? আপনি কি আমার কথার ইঙ্গিতে কিছু বুঝতে পারছেন না? আপনার কথার ইঙ্গিতে কথা আমি বুঝে কি করব? আর তাছাড়াও আমি মানুষের চোখের ইশারা, মুখের কথার ইঙ্গিত কিছুই বুঝতে পারি না। তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলি, আমি আমার জীবন সঙ্গী হিসেবে আপনাকে চাই। আমার দেখা আজ পর্যন্ত আপনার মতো কাউকে পাইনি। আমি আজই গিয়ে বাবা মাকে বলতে চাই আপনার কথা। কি? আমি? এটা কি করে সম্ভব? আমি কখনো আপনার এমন প্রস্তাবে রাজি হব না। আপনি এখন আমার কেবিন থেকে যেতে পারেন। প্লিজ প্লিজ এমন কথা বলবেন না। আমি আমার জীবন সঙ্গী হিসেবে আপনার মতো এমন কাউকে এতদিন খুঁজছিলাম। আমি আজ সেটা পেয়েও তা হারিয়ে ফেলতে চাচ্ছি না। রিয়ান কিছু বলতে যাবে তখনই নুসরাত কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। এটা দেখে রিয়ান অপর্ণা ম্যাডামের হাত ছেড়ে উঠে দাঁড়ায়। রিয়ান একটু রেগে নুসরাতকে উদ্দেশ্য করে বলে, নুসরাত, তোমাকে গতকালই যে বললাম কারো কেবিনে ঢুকতে হলে যে অনুমতি নিয়ে ঢুকতে হয়, সেটা কি ভুলে গেছো? হ্যাঁ বলো নুসরাত, তুমি এমন করে হঠাৎ রিয়ান স্যারের ক্যাবিনে ঢুকলে কেন? স্যারের পার্সোনাল কিছু থাকতে পারে তো নাকি? আপনি চুপ করেন প্লিজ, আমাকে বলতে দেন। কি হলো নুসরাত, আমার কথার উত্তর দাও। আমি কিন্তু এটা পছন্দ করি না। কাউকে কিছু জিজ্ঞেস করলে সে যদি উত্তর না দেয়। রিয়ানের এমন কড়া কথায় নুসরাত কিছুটা ভয় পেয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা দুজনের কথায় নুসরাত অপমান বোধ করে। এবার নুসরাত মুখ খুলে বলতে থাকে, আসলে স্যার আমি বুঝতে পারিনি আজকেও আমার সাথে এমন কিছু হয়ে যাবে, আমি দুঃখিত। তুমি এত বড় একটা মেয়ে, তারপরেও কি করে এমন ছোট ছোট বিষয়গুলো ভুল করে বসো? এখন তো আগের মতো ছোট না তুমি। স্যার পরবর্তী সময় এমন হবে না। এবার তুমি বলতে পারো কিসের জন্য আমার কেবিনে এসেছো? আসলে স্যার কথাটা পার্সোনাল, একাকে বললে ভালো হতো না? নুসরাতের কথা শুনে অপর্ণা ম্যাডাম রেগে যায়। একটা মেয়ে স্টুডেন্টের স্যারের সাথে কিসের পার্সোনাল কথা থাকতে পারে? পার্সোনাল কথা ম্যাডামের কাছে কেন বলা যাবে না? অপর্ণা ম্যাডাম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বলে, নুসরাত, রিয়ান স্যারের সাথে তোমার কি এমন পার্সোনাল কথা যা আমার সামনে বলা যাবে না? আর সবচেয়ে বড় কথা, তুমি একটা মেয়ে হয়ে স্যারের সাথে কি কথা থাকতে পারে তোমার?
ম্যাডাম আসলে আপনি যা বুঝতেছেন তেমন কিছুই না। অন্য একটা বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলতে হবে আমার। আর সবচেয়ে বড় কথা, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা স্যারের উদ্দেশ্যে প্রয়োজনীয় কথা। এখন স্যার যদি অনুমতি দেয় তাহলে আমি এখন বলতে পারি। আমার ব্যাপারে? আচ্ছা, এখানে ম্যাডামের সামনে বলো, আমার কোনো সমস্যা নেই। এই তো রিয়ান স্যার অনুমতি দিয়েছেন। নুসরাত তুমি আবার বলো কি বলবে। নুসরাত রিয়ানের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। হয়তো রিয়ান এখনো বুঝতে পারেনি ব্যাপারটা। বোকার মতো করে বলে দিয়েছে নুসরাতকে। নুসরাত বলতে থাকে, স্যার আপনার আর আমার সম্পর্কে বাসায়। নুসরাত আর কিছু বলতে পারে না। রিয়ান তাড়াতাড়ি করে এসে নুসরাতের মুখ চেপে ধরে। হয়তো এবার রিয়ান বুঝতে পেরেছে তখন কেন নুসরাত পার্সোনালি ভাবে কথা বলতে চেয়েছিল। অপর্ণা ম্যাডামের সামনে এই সমন্বয় কোনো কিছু বললে ম্যাডাম সন্দেহ করবে। নুসরাত নিজের হাত দিয়ে রিয়ানের কাছ থেকে ছুটে দূরে যে দাঁড়ায়। নুসরাত, তুমি না হয় পরে এক সময় এই ব্যাপারে আমার সাথে কথা বইলো, এখন আর কিছু বলতে হবে না। রিয়ান স্যার এটা কি হলো? আপনি নুসরাতের মুখ এইভাবে চেপে ধরেছেন কেন? আর নুসরাতকে পুরো কথা বলতে দিননি কেন? এমনি। আর আমি বুঝতে পারছি কথাটা আমার পার্সোনাল। আপনার পার্সোনাল কথা কি আমি শুনতে পারি না? আমার পার্সোনাল কথা আপনি শুনবেন কেন? কথাটা আমার আর নুসরাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অপর্ণা ম্যাডাম কিছু বলতে যাবে এর আগেই নুসরাত বলতে থাকে, স্যার কখন সময় হবে আপনার? আজকের মধ্যেই কিন্তু কথাটা শুনতে হবেই আপনার। নুসরাত, তুমি একটা কাজ করতে পারো। বিকালের দিকে তোমাদের বাসার পাশে যে পার্কটা আছে সেখানে চলে এসো, আমি উপস্থিত থাকবো। এখন তুমি যেতে পারো। রিয়ানের কথা মতো নুসরাত কেবিন থেকে বেরিয়ে পড়ে। নুসরাত যাওয়ার সময় অবশ্য অপর্ণা ম্যাডাম ডাকছিল, কিন্তু নুসরাত সেদিকে খেয়াল করেনি। নুসরাত যাওয়ার পরে অপর্ণা বলতে থাকে, এটা কি হলো? নুসরাতকে এভাবে চলে যেতে দিলেন কেন? আর আপনারা এবং নুসরাতের সম্পর্ক, এগুলোর মানে কি আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আপনাকে কিছু বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। দেখুন রিয়ান, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার আর নুসরাতের মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা ভেঙে ফেলেন। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি আমার ব্যাপারে একটু বেশি চিন্তা ভাবনা করছেন। আমার আর নুসরাতের মধ্যে অনেক আগে থেকেই সম্পর্ক গড়ে উঠেছে। এখন আমি আপনার কথায় শুধু শুধু কেন এমন একটা পবিত্র সম্পর্ক ভেঙে ফেলবো বলেন? অপর্ণা মাথাটা নিচু করে ফেলে। সত্যি তো, একটা সম্পর্ক গড়ে তোলা যতটা সহজ, ভাঙাটা তার থেকে অনেক কঠিন। অপর্ণা রিয়ানকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। এখন সে ভালো লাগাটা অন্যরূপ ধারণ করেছে, কিন্তু মাঝপথে সেভাবে আটকে যাবে ভাবতে পারেনি অপর্ণা। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। অপর্ণা ছোট করে একটা হাসি দেয়। সেই হাসিতে লেগে আছে কষ্ট আড়াল করা উজ্জ্বলহীন হাসি। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে, সঙ্গ দেয় না নিজের সাথে। রিয়া নিজেও কিছুটা বুঝতে পারছে অপনার আড়াল করা হাসির মানে। প্রিয় মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা উপলব্ধি করতে হয়েছিল রিয়ানকে। হায়রে ভালোবাসা, কাউকে হাসাও, কাউকে কাঁদাও, আর কাউকে একেবারে শেষ করে দেয়। রিয়ানের পক্ষে এখন কিছু করার নেই, কারণ সে নিজেও অন্য আরেকজনকে ভালোবাসে। অপনাকে গ্রহণ করে সেই ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। বিকেল 5:17 নুসরাত নিজের বাসার পাশের পার্কে বসে আছে রিয়ানের অপেক্ষায়, কিন্তু অনেক সময় হয়ে এসেছে এখনো রিয়ানের দেখা মেলেনি। নুসরাতের সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে তখন যখন কারোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করার পরও সেই ব্যক্তিটা না আসে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে রিয়ান এসে পৌঁছাতে পেরেছে। আজকে রিয়ান ব্ল্যাক কালারের একটা বাইক নিয়ে এসেছে, পরনে কালো কালারের একটা পাঞ্জাবি। এই ছেলেটাকে যা পরে সবকিছুতেই বেশ ভালোই মানে। নুসরাতের কাছে রিয়ানের আজকের আগমনটা ভালো লেগেছে। সচরাচর এখন মানুষজন এমন পুরনো যুগের পাঞ্জাবি পরে না। রিয়ান যে সেই আগের কালের প্রেমিক পুরুষদের মতো করে এসেছে, নুসরাত বেশ খুশি হয়েছে। রিয়ান এসে নুসরাতের বসা মাঝারি আকারের বেঞ্চের উপর আরাম করে বসে। দুজনের বসার জন্য বেঞ্চটা উপযোগী, কিন্তু যদি আবার 3 জন বসতে চায় তাহলে বেশি চাপাচাপি করে বসতে হবে। এখন মোটামুটি দুজনের মধ্যে অনেকটাই ফাঁকা রয়েছে। রিয়ান নুসরাতের দিকে একটু চেপে বসে। নুসরাত অন্য সকল মেয়েদের ন্যায় দূরে সরে বসে না, এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। সে দেখতে চায় রিয়ান তার সাথে কি করে। মানুষ জাতিটা বেশ চিন্তামগ্ন জাতি। নিজে পটু হওয়ার জন্য নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে সবকিছুই করতে পারে। আচ্ছা, আপনি আমার দিকে এত চেপে বসেছেন কেন? ওইদিকে তো আরো অনেক জায়গা ফাঁকা আছে। আচমকাই নুসরাত কথাটা বলে ওঠে। রিয়ান নিজের স্থির দৃষ্টিটা নুসরাতের উপর ফেলে, এমনভাবে তাকিয়ে আছে যেন নুসরাত কথাটা বলে ভুল করে ফেলেছে। অনেক মানুষ আছে যারা নিজের মস্তিষ্ককে কল্পনার জগতে ভাসাতে ভালোবাসে। সেই ভাবনার সময় যদি কেউ জোরে ধাক্কা বা জোরে কথা বলে উঠে, তাহলে তার গভীর কল্পনার ধ্যান নিমিষেই ভেঙে যায়।
রিয়ানেরও ঠিক এমন হয়েছে। নুসরাতের কথায় কেউ সায় না দিলে সে রেগে যায়। এখন রিয়ানও বোকার মতো করে তাকিয়ে আছে। নুসরাত কম করে রেগে বলে, আমি আপনাকে কি বলছি আপনি কি শুনতে পেয়েছেন? আর এইভাবে বোকার মতো করে চেয়ে থাকবেন না তো, আমার কেমন যেন লাগে। আমার চোখ আমি কোথায় তাকাবো না তাকাবো সেটা আমি বুঝবো, তুমি বলার কে? এখন আমার চোখ যাচ্ছে সামনে বসে থাকা পরীকে দেখে নিজের রেটিনাকে শান্ত করার। আপনার চোখ যেমন ঠিক আছে ঠিক তেমনই সেই চোখের দৃষ্টি সরাতে আমার হাতও আছে। একটা মেরে চোখ জোড়া বন্ধ করে দেব বলে দিলাম। আমি তোমার শিক্ষক হই, সম্মান দিয়ে কথা বলো। আসছে আমার শিক্ষক হিসেবে, যখন স্যার হয়ে ছাত্রীকে প্রপোজ করেছেন তখন এই কথা মনে ছিল না? রিয়ান বোকা বনে যায়। নিজের বলা কথায় নিজেই ফেসে গেছে। নুসরাতের কাছ থেকে সে এমন উত্তর আশা করেনি। রিয়ান ভাবছিল নুসরাত হয়তো কতটা শুনে চুপ হয়ে যাবে, কিন্তু রিয়ানকে অবাক করে দিয়ে নুসরাত খুব সুন্দর একটা জবাব দিয়ে দেয়। রিয়ান বলে, আচ্ছা বাদ দাও এগুলো, এখন এটা বলো যে আমার কেবিনে তখন যেটা বলতে চেয়েছিলে ওইটা কি ছিল? তখন তো সামনে অপর্ণা ম্যাডাম ছিল, তাই বলতে নিষেধ করেছিলাম। এখন আমাকে তাড়াতাড়ি করে বলো। এই সময় তো আমি ভালোই দেখেছি কেমন করে অপর্ণা ম্যাডামের হাত ধরে বসেছিলেন। আমি হঠাৎ করে রুমের ভেতরে ঢুকায় হাত ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। আমি যদি সঠিক সময় না যেতাম তাহলে কি হতো? আরে আমি ম্যাডামের হাত ধরিনি, ম্যাডাম নিজে এসে আমার হাত ধরেছিল। তুমি মনে হয় সেটা ভালো করে দেখোনি, তাই এখন এমন কথা বলছো। হয়েছে হয়েছে, আমাকে আর মিথ্যা কথা বলে নিজের কাঁধে পাপ কমায়েন না। আমি পুরোটাই ভালো করে দেখেছি। যা দেখেছো ভালো দেখেছো, এখন আমাকে সেই কথাটা বলো যেটার জন্য এখানে আসা। এত অস্থির হচ্ছেন কেন? তাড়াতাড়ি কোনো কিছু করা ভালো না। ধৈর্য ধরতে পারেন না? আমার এত ধৈর্য নেই, তুমি আমাকে তাড়াতাড়ি করেই বলো। নুসরাত দুইটা বড় বড় শ্বাস ফেলে নিজেকে ফিট করে নেয়। এবার সে বলতে থাকে, আপনার বাবা মা আমাকে তাদের ছেলের বউ হিসেবে পছন্দ করে গেছে। এটা তো আমি জানি, আর সবচেয়ে বড় কথা হলো আমি ওনাদেরকে পাঠিয়েছি। রিয়ান স্যার, আপনি ভুল করছেন। এটা কলেজ না, এখানে আমাকে স্যার ডাকা লাগবে না, নাম ধরে ডাকতে পারো। আর আমি কোনো ভুল করছি না, যা করছি ভেবে চিন্তা করেই করছি। না, আপনি এখনো কিছুই জানেন না আমার সম্পর্কে। কিছুদিনের মধ্যে মধ্যরাতে কোনো এক অচেনা অজ্ঞাত আমার রুমে প্রবেশ করে আর সেই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আমি আজ পর্যন্ত কাউকে কথাটি বলিনি, আজকে প্রথম আপনাকে বলছি। নুসরাতের কথাটা শুনে রিয়ান মুচকি হাসে। নুসরাত রিয়ানের উজ্জ্বল মুচকি হাসির ঝলক রেখা দেখে অবাক হয়ে যায়। কেন রিয়ান এমন করে হাসছে? নুসরাত কি কোনো হাসির কথা বলছে? নুসরাত রিয়ানকে উদ্দেশ্য করে বলে, আমার কথা শুনে আপনি এমন করে হাসছেন কেন? আমি সত্যিই কথাটা বলছি, বিষয়টা আপনি সিরিয়াসলি নিচ্ছেন না কেন? আমি হাসছি কারণ একটা মানুষ কতটা বোকা হলে কাছের মানুষের কণ্ঠ ধরতে পারে না। মানে? মনে করে দেখো তো সেই দিন রাতের আগন্তুকের কণ্ঠের সাথে আমার কোনো মিল পাওয়া যায় কিনা। নুসরাত রিয়ানের রহস্যময় কথাটা শুনে একটু অবাক হয়। তবে নুসরাত এটা খেয়াল করেনি যে সেই দিনের রাতের অন্ধকারের অচেনা আগন্তুকের গলার কণ্ঠের সাথে রিয়ানের কণ্ঠের কোনো মিল আছে কিনা। তাহলে রিয়ানের কথার মানে কি দাঁড়ায়? আমি আপনার সাথে কণ্ঠটা মিলিয়ে দেখিনি, কারণ আপনার প্রতি আমার কোনো রকম সন্দেহ কাজ করেনি। অনেক সময় সন্দেহ করতে হয়, এই পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা ঠিক না। তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে সেই তোমার সাথে আগে বেইমানি করবে। তার মানে সেই দিনের রাতের অজ্ঞাতটা কি আপনি ছিলেন? রিয়ান মুচকি হাসে। নুসরাত মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। একটা রহস্যময় বিষয়ের হালকা ক্লু দিতেই বুঝে গেছে। রিয়ান বলে, ধরে নাও আমি ছিলাম সেই দিন রাতের আধারের কালো আগন্তুক। ধরে নেব কেন? আপনি শিওর দিয়ে বলেন। আমি ছিলাম। অনেকদিন যাবৎ তোমাকে দেখতে পাইনি, তাই রাতেই চলে গেলাম তোমাদের বাসায়। নিজের পরিচয় গোপন রেখে তোমার সাথে একটু মজা করেছি আর কি। এমন বুক কাঁপানো ঘটনা আপনি সাধারণ মজা বলছেন? সেই দিনের কথা ভাবতেই আমার এখনো ভয় লাগে। একবার আমার সাথে তোমার বিয়েটা হয়ে যাক, তারপর সব ভয় আমি নিমিষেই দূর করে দিব। ভালোবাসি আপনাকে। নুসরাতের মুখ থেকে এমন কথা শুনে রিয়ানের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আচমকায় কোনো প্রেমিক পুরুষ তার প্রেমিকার কাছ থেকে এমন কথা শুনলে কিরকম অনুভূতি হয় সেটা একমাত্র সেই ছেলেটাই বলতে পারবে। রিয়ানের ঠিক এমন অনুভূতির সম্মুখীন হতে পেরেছে আজকে। এত বছর ধরে একটা মেয়ের পিছনে পড়ে থাকার কঠোর পরিশ্রম বৃথা যায়নি মনে হচ্ছে রিয়ানের। কি বললে? ভালো করে বলো, আমি শুনতে পাইনি। আপনার শুনতে হবে না, আমি এক কথা দুইবার বলি না। আজকে সেই নিয়মটা পাল্টে আমাকে আরেকবার কথাটা বলো। বুকের ভেতর আপনার জন্য মাতাল হওয়া বয়, অনুভবে না বলা কথা বুঝে নিতে হয়। কাউকে ভালোবাসলে বলতে হয় না প্রিয় মানুষটাকে
অনুভব করাতে হয়, নিজের ফিলিংসগুলো দিয়ে বুঝতে হয়, দূর থেকে ভালোবাসা হয়, মনের সাথে মনের মিল থাকতে হয়। আচ্ছা, হঠাৎ অকারণে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? তেমন কিছু করব না। আমার মন খারাপ হলে আমি যেটা করি সেটা হলো কোনো একটা নির্জন জায়গায় 1 ঘন্টা বসে থাকবো, আর মন খারাপ কেন হয়েছে সেটা নিয়ে ভাববো, তাহলেই ঠিক হয়ে যাবে। আপনি কি আমাদের বিয়ের পরেও আমাকে এমন করে ভালোবাসবেন? ভালোবাসার স্পর্শ ছায়ায় পাশেই আছি তোমার সব সময়। যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয়, ওই নীল জোছনার মতো, তাহলে দেখবে ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছি আমি তোমার পথে। কখনো তোমার প্রতি আমার ভালোবাসা কমবে না। নুসরাত রিয়ানের কাঁধে মাথা রেখে বলে, আমি আগে বুঝতে পারিনি আপনার ইশারা ইঙ্গিত, তাই তো আমার দেরি হয়ে গেছে এমন একটা মানুষকে কাছে না পেয়ে। ভালোবাসি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে। রিয়ান একটা হাসি দিয়ে জড়িয়ে ধরে নুসরাতকে। অবশেষে সমাপ্তি ঘটতে চলেছে রিয়ানের সাইকোগিরি করা। এখনো পর্যন্ত রিয়ান রাতের আধারের নিজের ভয়ঙ্কর সাইকো রূপ নিয়ে অল্প মানুষের ভিড়ে ঘুরে বেড়ায়। প্রেম হলো সরল অঙ্কের মতো। সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ, গুণ ভাগ ও বন্ধনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি ঠাট্টা, মান অভিমান, বিরহ বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা। আজকে রিয়ানের শেষ হবে সীমাহীন বেদনা, পরবর্তীতে রয়েছে অটল সুখ আর সুখ।